বিসমিল্লাহ সালাম। আমরা ইরানের যেই সিজ ফায়ার হলো 2 সপ্তাহের, এটা নিয়ে কতগুলো প্রশ্নের উত্তর দেবো আজকে ইনশাল্লাহ। আমরা 1 নম্বর পয়েন্ট থেকে শুরু করি। যেমন আমি কতগুলো কোয়েশ্চেন আপনারা অনলাইনে করছেন, এগুলো জমা করছি। বাই দ্য ওয়ে, আপনারা শুনতে পাচ্ছেন কিনা, অডিও ঠিক আছে কিনা একটু জানাবেন কমেন্টে, তারপরে আমি আগাতে পারবো। তো কতগুলো প্রশ্ন আপনারা অনলাইনে করছেন, ঘুরে ফিরে মোটামুটি আমাদের একই কনসার্নগুলো আসছে। ওই কনসার্নগুলো আমি এখানে অ্যাড্রেস করার চেষ্টা করব। ট্রাম্প কেন ঠিক 2 সপ্তাহ সময় নিল? এই সময় কি ইসরায়েলের মিসাইল রাডার ব্যবস্থা ঠিক করার সুযোগ পাচ্ছে না? তো ট্রাম্প কেন ঠিক 2 সপ্তাহ সময় নিল? প্রথম বিষয় যে এটা ইরান সময় নিছে কিনা, না, এটা ইরান সময় নেয় না। এটা কে সময় নিছে? এটা ট্রাম্প সময় নিছে। কিভাবে বোঝা যায়? আপনারা পাকিস্তানের প্রাইম মিনিস্টার শাহবাজ শরীফের টুইট নিশ্চয়ই দেখে থাকবেন। আপনারা সবাই শুনতে পাচ্ছেন কিনা এটা আমাকে একটু কনফার্ম করেন। আপনার শাহবাজ শরীফের টুইট নিশ্চয়ই দেখে থাকবেন। সেখানে সে লিখেছে ড্রাফট ফর পাকিস্তানি প্রাইম মিনিস্টার্স টুইট, এরকম সামথিং লেখা ছিল শুরুতে। এটা আমেরিকা তাকে যা রেডি করে দিয়েছে, সে জাস্ট এটা কপি পেস্ট করেছে। খুব স্বাভাবিক যে পাকিস্তানি কোনো অফিসিয়াল, যে ধরেন পাকিস্তানি প্রাইম মিনিস্টার অফিসে কাজ করে, সে প্রাইম মিনিস্টারের জন্য কিছু রেডি করবে, সে তো আর লিখবে না পাকিস্তান পিএম, এভাবে লিখবে না। সে নিজে লিখবে প্রাইম মিনিস্টারের জন্য বা পিএমের জন্য। যেটা ওইটুকু থেকেও বোঝা যায়, এবং এটা আগে থেকেও বোঝা যায়, ওটা ওই এভিডেন্স লাগে না যে এগুলো আমেরিকা রেডি করে দিয়েছে। সো খুব স্বাভাবিক যে বিষয়টাকে আমাদের এভাবে দেখতে হবে, মিডিয়ার যা কিছু খেলা এগুলোর আড়ালে, এগুলোর বাইরে এসে, যে আমেরিকা 2 সপ্তাহ সময় নিল। এখন আমেরিকা কী কারণে সময়টা নিল? এই সময় কি মিসাইল এবং রাডার ব্যবস্থা ঠিক করার সুযোগ পাচ্ছে না? না, পাচ্ছে না। কেননা যেই রাডারগুলো ইরান ধ্বংস করেছে, এই রাডারগুলো 1 থেকে 2 বছর লাগে ঠিক করতে, রিবিল্ড করতে। এগুলো কোনো কিছুই 2 সপ্তাহে ঠিক করার মতো জিনিসটা। 2 সপ্তাহে কী ঠিক করা যেতে পারে? একটা গাড়ি ঠিক করা যেতে পারে। কিন্তু যে সমস্ত সেন্সিটিভ মিলিটারি ইনস্টলেশনে ইরান অ্যাটাক দিয়েছে, ইসরায়েল এবং আমেরিকা, সেগুলো 2 সপ্তাহে ঠিক করার মতো না। এবং 2 সপ্তাহে কি মিসাইল প্রোডাকশন? হ্যাঁ, 2 সপ্তাহে মিসাইল প্রোডাকশন সম্ভব। এতদিন কি ইসরায়েল এবং আমেরিকা মিসাইল প্রোডাকশন অফ রেখেছিল? না। ইরান কি মিসাইল প্রোডাকশন অফ রেখেছিল? না। দুই পক্ষেরই মিসাইল প্রোডাকশন 24/7 রানিং ছিল এবং এখনও আছে। যুদ্ধ 2 সপ্তাহ স্থগিত থাকলে কি হবে? আমেরিকার কী লাভ হবে? এই 2 সপ্তাহ তার কিছু মিসাইল খরচ হবে না। ইসরায়েলে কী লাভ হবে? কিছু মিসাইল খরচ হবে না। ইরানে কী লাভ হবে? কিছু ড্রোন মিসাইল খরচ হবে না। এটুকু সব সাইডে লাভ। আমেরিকা কেন 2 সপ্তাহ সময়টা নিল? একটা কারণ হতে পারে জেনুইনলি তার 2 সপ্তাহ সময় দরকার, সে বিপদে আছে। আরেকটা হচ্ছে এটা নতুন কোনো ধোঁকা। এখন দেখেন, ইরানকে নতুন কোনো ধোঁকা দেওয়ার বাকি আছে কিনা? আমার মনে হয় না যে ইরানকে নতুন কোনো ধোঁকা দেওয়ার বাকি আছে। যে আমরা 2 সপ্তাহ সময় নিলাম, এই 2 সপ্তাহে ইরান কিছু একটা করলো, মানে কি করবে? সমস্ত পসিবল সিনারিও অলরেডি প্লে আউট হয়ে গেছে। অতএব এই 2 সপ্তাহের মধ্যে ইরান হঠাৎ করে ওদের আবার রাস্তায় এসে ঘুরে বেড়ানো শুরু করলো, আর এই সুযোগে দিলাম মেরে, না না, এরকম কিছু না। ওদের লিডারশিপ এগুলোকে কেয়ার করে না। তাদের লিডারশিপ অলওয়েজ রাস্তায় ছিল, আছে, আপনারা দেখছেন। সো আপনারা কি চিন্তা করতে পারেন যে কোন ধরনের ধোঁকা আমেরিকা দিতে চায়? আমেরিকা কি তাহলে ল্যান্ড ফোর্স নামানোর প্রিপারেশন এই 2 সপ্তাহে নিয়ে ফেলবে? এটা একটা জিনিস, যেই পটেনশিয়াল মিলিটারি অ্যাকশন আমেরিকার আমরা চিন্তা করতেছিলাম, সবাই চিন্তা করতেছিল যে ইরানে তারা পদাতিক বাহিনী নামাতে যাচ্ছে। এটাই হলো নেক্সট বিগ মিলিটারি ডেভেলপমেন্ট। এর বাইরে একটা অপশন অলওয়েজ থাকে, সেটা হচ্ছে পরমাণু বোমা হামলা। সেটা আলাপ আমরা এখন বাদ রাখতেছি এই কোয়েশ্চেনে। কিন্তু নেক্সট বিগ মিলিটারি ডেভেলপমেন্ট যেটা আমেরিকা করতে পারতো, সেটা হচ্ছে গ্রাউন্ড ট্রুপস নামানো। এবং তারা অলরেডি, যারা সালাম দিয়েছেন ওয়ালাইকুম আসসালাম, তারা অলরেডি গ্রাউন্ড ট্রুপস নামিয়েছে। একটা পরমাণু ইউরেনিয়াম চুরি করার একটা মহড়া তারা দিয়েছে পাইলট উদ্ধারের নাম করে। কেননা তাবাস মরুভূমিতে যখন এর আগে তারা 52 জনকে উদ্ধার করে নিয়ে যাওয়ার জন্য নেমেছিল 1980 সালে, তখন তারা মাত্র একটা C-130 ট্রান্সপোর্ট এয়ারক্রাফট এনেছিল, যেটাতে 70 জনের মতো মানুষ অ্যাকোমোডেট করা যায়, এবং তারা 5-7টা হেলিকপ্টার নিয়ে এসেছিল। আর এখানে মাত্র একজন না দুইজন পাইলটকে উদ্ধারের জন্য তারা 2টো C-130 ট্রান্সপোর্ট এয়ারক্রাফট আনবে। তারপর সে দুটো নষ্ট হয়ে যাবে, তাদের ভাষায় কাদায় আটকে যাবে। যদি এই এয়ারক্রাফটগুলো কাদা বালু সব রকম পরিস্থিতিতে মুভ করতে পারে,
তারপরে আবার তারা ওই দুটোকে ধ্বংস করে আরও 3টা নিয়ে আসবে, তারপর তাদের 6টা হেলিকপ্টার আসবে, তাদের থান্ডারবোল্ট ওয়ার্থগ এয়ারক্রাফট আসবে, যেটা হচ্ছে ক্লোজ এয়ার সাপোর্ট দেয়। এই সমস্ত কিছু কখনো একটা দুটো মানুষের জন্য হতে পারে না, যেখানে 52 জন মানুষের জন্য তারা একই ডেল্টা ফোর্স এর থেকে অনেক কম প্রিপারেশন নিয়ে এসেছিল। সো এটা খুবই স্বাভাবিক যে এই জিনিসগুলো তারা করেছে একটা মহড়া হিসেবে, যে আমরা ইরানের ভিতরে মানে এয়ারফোর্স নিয়ে এসে, কমান্ডো নিয়ে এসে নামায়ে কোনো ব্যক্তিকে, নতুন সুপ্রিম লিডারকে উঠায় নিয়ে যেতে পারি কিনা। কারণ আগের সুপ্রিম লিডারকে মেরে ফেলার পরেও তো কোনো কাজ হয়নি, ইরানি জাতি তো আত্মসমর্পণ করে নাই। তাহলে নতুন সুপ্রিম লিডারকে যদি বন্দি করি তাহলে কেমন হয়? এটা তাদের মাথায় আসতে পারে, আই ডোন্ট নো, বাট পসিবল। শয়তানের মাথায় আর কি অপশন আসবে? শয়তান তার বসে বসে অভিশাপ দেবে না নামাজ পড়ে, সে অবশ্যই কোনো না কোনো অ্যাকশন নেবে। সো এটা তার একটা পটেনশিয়াল অ্যাকশনে সে মহড়া নিয়েছে। দেন ইউরেনিয়াম চুরি করে নিয়ে যাওয়া, এটা একটা পটেনশিয়াল মহড়া হয়ে থাকতে পারে। যদি ইউরেনিয়ামের বিষয়টা লেস লাইকলি, আমার কাছে মনে হয় মোর লাইকলি হচ্ছে রাহাবারকে উঠে নিয়ে যাওয়া, এই ধরনের কাজ যদি তারা পারে তারা অবশ্যই করবে। সো এই ধরনের কাজ তারা অলরেডি করেছে, গ্রাউন্ড ট্রুপস নামানোর প্রিপারেশন তারা নিচ্ছিল। তো এমত অবস্থায় 2 সপ্তাহের বিরতিতে তারা গোপনে লুকিয়ে গ্রাউন্ড ট্রুপস প্রিপেয়ার করে ফেলবে, তারপর ইরানকে আনপ্রিপেয়ার্ড অবস্থায় দে উইল ক্যাচ ইরান অফ গার্ড, এরকম ধোকা দেবে এটা মনে হয় না পসিবল। কেননা চায়না এবং রাশিয়া কন্টিনিউয়াস স্যাটেলাইট ইন্টেলিজেন্স দিচ্ছে এই 40 দিন ধরেই, যুদ্ধের সময় 12 দিনের যুদ্ধও দিয়েছে। এবং স্যাটেলাইট ইন্টেলিজেন্স ছাড়াও এটা ইরানের পক্ষে খুব সহজে বোঝা সম্ভব যে তারা প্রস্তুতি নিচ্ছে গ্রাউন্ড ইনভেশনের। সো নতুন কোনো ধোকা দেওয়ার জন্য একটা সাজালাম নাটক, 2 সপ্তাহ পর বললাম হা হা তোমাদের ধোকা দিয়েছি আবারও, আমার মনে হয় যে ধোকা দেওয়ার কিছু বাকি নাই। এই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি না আর কি। রাহাবারকে মেরে ফেলা পর নতুন কোনো ধরনের ধোকা চালাকি, নতুন কোনো বড় আঘাত হুমকি কোনো কিছুরই আর কোনো সুযোগ নাই। এমত অবস্থায় আমেরিকা সিজ ফায়ার চাওয়া 2 সপ্তাহের জন্য কি কারণ হইতে পারে? আমেরিকা এসকেপ রাউট খুঁজতেছে, এটাই মোস্ট লাইকলি কেস। তবে এই এসকেপ রাউট খুঁজতে খুঁজতেও এই 2 সপ্তাহের মধ্যেও কোনো একদিন এক মুহূর্ত যদি ইরানকে তারা একটু বোকামি করতে দেখে, ওটার সুযোগ তারা অবশ্যই নেবে। এই মুহূর্তে তারা সিজফায়ারে কেন যাচ্ছে? ইরান যেন 2 সপ্তাহের মধ্যে একটা বোকামি করে, সেটার সুযোগ নেওয়া। অথবা ইরান যদি বোকামি না করে, ইরান যদি শক্ত অবস্থানে থাকে, এই 2 সপ্তাহের মধ্যে নিজেদের ভিক্টরি ডিক্লেয়ার করে এখান থেকে এসকেপ রাউট খোঁজা, সম্মানজনকভাবে বের হয়ে আসার চেষ্টা করা। এরকম বিভিন্ন রিজন হইতে পারে। ট্রাম্পের অভিশংসনের কথাও আমেরিকাতে উঠতেছে। অতএব ট্রাম্প নিজের গতি বাঁচানোর জন্য সিজফায়ার চেয়ে থাকতে পারে। অলরেডি সে বলতেছে আমি বিজয়ী হয়ে গেছি, ভিক্টরি দেওয়ার বেগিং, এই সমস্ত কথাবার্তা বলেছে। আরও কী কী রিজন হইতে পারে ট্রাম্পের চাওয়ার? সেটা হচ্ছে তেলের মার্কেট স্টেবিলাইজ করা। সো সেটা আপনারা জানেন, অলরেডি তেলের দাম আবার মনে হয় $100 নিচে নেমে আসছে শুধুমাত্র এইসব জিনিসের কারণে। তো অ্যাকচুয়ালি কি তেল ফ্লো করা শুরু করছে? না, হরমুজ প্রণালী ইরান সকালে 10 মিনিটের জন্য মনে হয় খুলছিল, 2-3টা মনে হয় জাহাজ যেতে পারছে, তারপর আবার ইরান বন্ধ করে দিছে। এখন পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ আছে এবং মোস্ট প্রবাবলি ইরান এটাকে আগামী কয়েক ঘন্টা, অ্যাটলিস্ট 10 তারিখ পর্যন্ত প্রবাবলি এটা আটকানো থাকবে। কেন? কারণ লেবাননে বাংলাদেশ টাইম বিকালে 5টার দিকে প্রচণ্ড হামলা করছে, 1 ঘন্টায় 300+ মানুষকে হত্যা করেছে ইসরায়েল। এই জিনিসটার নিয়ে এখন ইরান পাল্টা প্রতিক্রিয়া দেখানো শুরু করছে। এটা নিয়ে আমি একটু পর বিস্তারিত আলাপ করতেছি। আপনারা কমেন্টে বলছেন মোস্ট লাইকলি এডি মিসাইল র্যান আউট। আই গেস ইয়েস, এডি মিসাইল র্যান আউট। আমেরিকা এবং ইসরায়েলের এয়ার ডিফেন্সের যে মিসাইলগুলো ছিল সেখানে বড়জোর 1 মাস চলতো। তাদের 8500-এর মতো এয়ার ডিফেন্স মিসাইল, ইনক্লুডিং এভরিথিং, সেটা লো লেভেল আয়রন ডোম বলেন, তারপরে ডেভিড স্লিং বলেন, তারপর অ্যারো 3 বলেন, অ্যারো 2, থার্ড, এটা ওটা, পেট্রিয়ট, সব কিছু মিলায়েও ইরান কেন্দ্রিক ইসরায়েল এবং আরব দাসগুলোকে প্রোটেকশন দিয়ে যেভাবে রাখা হয়েছে, সব মিলায় তাদের কাছে 8,500 মনে হয় ডিফেন্স ছিল। তাদের ডেইলি ফায়ারিং রেট ছিল 300+ or around 350, হোয়ারাজ অপোজিট সাইডে ইরানের ফায়ারিং রেট ছিল অলটুগেদার 120-র মতো, 90 to 100 ড্রোনস এবং 20 থেকে 30টা হচ্ছে মিসাইল। শেষের দিকে আপনারা দেখেছেন ইরান ক্লাস্টার বোমা ফেলতেছিল ওদের এয়ার ডিফেন্স এক্সস্ট করার জন্য। তো ওই হিসেবে আমেরিকা এবং ইসরায়েলের টোটাল ডেইলি প্রোডাকশন ক্যাপাসিটি এয়ার ডিফেন্সের, ইনক্লুডিং লো লেভেল যে আয়রন ডোম, তামির মিসাইল যেগুলো, তো এই জিনিসগুলো মিলায় ওটার যদি 40 থেকে 45 প্রোডাকশন ক্যাপাসিটি হয় ডেইলি, এবং তাদের যদি 350-র মতো ডেইলি এক্সপেন্ড করতে হয়, তখন হিসাবে বা 340 হোয়াট এভার,
তখন হিসাবে প্রায় 280-300 এরকম তাদের ডেইলি মজুদ থেকে খরচ করতে হচ্ছিল। ইরান সেইভাবে, দিস ইজ কল্ড ওয়ার অফ অ্যাট্রিশন, এটা ম্যাথমেটিক্স। হিসাব করে ওর কত আছে, আমার কত আছে, কত রেটে কত তারিখের মাথায় আমরা গিয়ে সমান হয়ে যাব। এটা একটা গ্রাফ আমি মনে হয় আমার চ্যানেলগুলোতে দিয়েছিলাম। তো সেই হিসাবে ওরা আর 24 থেকে 30 দিন চালাতে পারতো একই রেটে। তারপর এদের এয়ার ডিফেন্স জিরো হয়ে যেত। এয়ার ডিফেন্স জিরো হয়ে গেলে তখন কি হতো, বিভিন্ন আরব রাজতন্ত্রগুলো পালায় যেত। ইসরায়েল তখন পাল্টা আঘাতের জবাবে কি করত, আপনি যদি পরমাণু বোমা আছে এমন শক্তিশালী শত্রুকে দেওয়ালে কোণঠাসা করে ফেলেন, তখন সে কি করবে, অথচ তার পরমাণু অস্ত্র থেকে আপনি তার হাত সরায় ফেলেন, তখন সে কি করবে, সে তখন তার ওই অপশনে যাবে। এনিওয়েজ, ওই পর্যন্ত আমেরিকা ইসরায়েলকে টেনে নিয়ে যাওয়ার সুযোগ ছিল। আচ্ছা, এখন যদি 2 সপ্তাহ বিরতির পর আবার শুরু হয়, তাহলে যে ম্যাথমেটিক্স, আপনারা ম্যাথ করেন, হিসাব নিকাশ করেন, যত এস্টিমেশন যেভাবে আসছে, সেই এস্টিমেশনগুলো বিভিন্ন জনের কাছে বিভিন্ন রকম এস্টিমেশন আছে। তারপরেও যে কোনো একটা এস্টিমেশনও যদি আমরা ধরি, 2 সপ্তাহের ম্যাথে বড় জোর 20 দিন অ্যাডভান্টেজ পাবে। যার মানে হচ্ছে 2 সপ্তাহ পর যদি আবার যুদ্ধ শুরু হয় এবং আবার আগের গতিতে দুই পক্ষ পরস্পরের মিসাইল মারতে থাকে, তাহলে ইসরায়েল এবং আমেরিকার এয়ার ডিফেন্স শেষ হয়ে যাবে ওই শুরু করার 40 দিন পর, 50 দিন পর। বোঝা গেছে? মানে জুন মাস, জুনের মাঝামাঝি বা শেষ নাগাদ। তারপরেও এখন পাকিস্তানের থ্রুতে যেই ডাটাটা রিলিজ হয়েছে, যদিও আই ডোন্ট ট্রাস্ট দ্যাট ডাটা, যে ইরানের কত 15,000 মিসাইল এবং 45,000 ড্রোন আছে, ইরান নাকি এটা পাকিস্তানকে বলছে, পাকিস্তান আবার ওয়েস্টার্ন মিডিয়াতে এটা বলে দিয়েছে। সেটা মোস্ট প্রবাবলি ইরান এই ডাটাটা দিয়েছে যে দেখি ও কতটা লিক করে। হ্যাঁ, তো এখন সেটাও যদি ট্রু হয়, ইরান একই গতিতে 500 দিন টানা চালায় যেতে পারবে। এবং এটা সামরিক হিসাবের ব্যাপারও না। সামরিক হিসাবের ব্যাপার যদি হতো, ইরানে 40 দিনে কমপক্ষে 37,000 বোমা ড্রপ করা হয়েছে, মানে মিসাইল এবং বোমা ইত্যাদি, ইসরায়েল এবং আমেরিকা মিলে 40 দিনে 37,000। এবং ইরান ধরেন 7-8 হাজার ড্রোন মিসাইল টোটালে ছুটছে, তার থেকে 1,000-এর মতো ফাইনালি ইম্প্যাক্ট করছে, বাকিগুলো হচ্ছে ওদের এয়ার ডিফেন্স এক্সস্ট করার জন্য। এখন বলেন যে ইরান 37টা মাইর খাইলে একটা মাইর দিতে পারছে ফাইনালি সামরিকভাবে, ড্রোন বলেন বা মিসাইল বলেন, এটা তো অলরেডি সামরিক ক্যালকুলেশনে অসম যুদ্ধ, তাই না? তো এই সামরিক ক্যালকুলেশনে অসম যুদ্ধ সত্ত্বেও কি কারণে আমেরিকা হাতে পায়ে ধরে 2 সপ্তাহ সিজফায়ার করলো, শেহবাজ শরীফকে দিয়ে কপি পেস্ট টুইট লেখালো, এটা ওটা করালো? কারণ হরমুজ প্রণালী। সেটা আপনারা জানেন। এখন হরমুজ থেকে যদি তেলের বাজারকে একটু স্টেবিলাইজ করা যায় কিছুদিনের জন্য, কারণ অ্যাকচুয়ালি ইরানের পার্লামেন্ট স্পিকার একটা কথা বলছিলেন, ইউ ক্যানট প্রিন্ট অয়েল মিস্টার প্রেসিডেন্ট। ওরা না হয় টাকা আনলিমিটেড ছাপায়, ওই আমেরিকান যে মানি মেকানিজম, ব্যাংকিং মেকানিজম আছে, সেটার মাধ্যমে ডেট সিলিংকে উপরে পুশ করতে থাকে এবং কন্টিনিউ। মানুষ বলে আমেরিকা অনেক লোন আছে, আমেরিকার লোন নেই, লোন আছে আমাদের। সো এই জিনিসগুলোকে তারা পুশ করতে থাকে ডেট সিলিংকে উপরে, তারপরে তারা এগিয়ে যায় তাদের স্টেবল রাখে ইকোনমিকে। এখন সেইভাবে তো অয়েল প্রিন্ট করা যায় না, সে অ্যাকচুয়াল অয়েল মাস্ট বি ফ্লোয়িং। যদি তা না হয়, বাংলাদেশে যেমন লকডাউন সিচুয়েশন হলো, অন্যান্য অনেক দেশে হচ্ছে, এবং এই দেশগুলো আমেরিকার ভোগবাদিতার উপাদানসমূহ সাপ্লাই করে। অতএব তেলের বাজারকে স্টেবল করা, অ্যাকচুয়াল তেল ফ্লো করতে দেওয়া। কেননা ট্রাম্প বহুত টুইট করে এটা ওটা বলে, যখনই ট্রাম্প একটা টুইট করে, তেলের বাজার একটু ফ্লাকচুয়েট করে, স্টক মার্কেট একটু ইম্প্রুভ হয়, তারপরে আবার সেটা ফল করে। আমরা 40 দিন ধরে এটা অবজার্ভ করেছি। সো এগুলো করতে করতে কতদিন, মুখের কথা দিয়ে তো ক্ষুধা মেটে না। অতএব তেল অ্যাকচুয়ালি ইন্ডাস্ট্রিতে ঢুকতে হবে, এটা ইরানের পার্লামেন্টের স্পিকার বাকের কলিবাফ আগেই বলছেন। সো ওইটাও কিছুটা ফ্লো করার সুযোগ দেওয়া, এটা একটা। এবং এর মধ্যে যদি ইরানকে আর কোনো রকম কিছু করা যায়, অনেকে মনে করে আমেরিকার অনেক প্ল্যান আছে, প্ল্যান ABCD, না, এটা ঠিক না। যখন একটা সুপার পাওয়ার হয়ে যায় কেউ, তার অনেক প্ল্যান ABCD চিন্তা করতে হয় না, তাদের অনেক রিসার্চ পেপার থাকে। আমি আপনাদেরকে অনেক সময় একটা পলিসি পেপার দেখাই, যে এরকম অনেক পলিসি পেপার ইউএসএর আছে। তার মধ্যে এটা একটা ইম্পর্ট্যান্ট একটা পলিসি পেপার, যে হুইচ পাথ টু পার্সিয়া।
হ্যাঁ, এখানে ওই যে ইরানে মিলিটারি স্ট্রাইক এটা ওটা সব কিছু নেগোসিয়েশন সব কিছু আলোচনা করা হয়েছে, কীভাবে ইরানকে ধোকা দেওয়া যেতে পারে সব কিছু আলোচনা করা হয়েছে। এটা অনেক পুরনো ডকুমেন্ট, 2009। এরকম আরও অনেক রিসার্চ তাদের তৈরি হয়, এই রিসার্চ করা বহুত লোকই থাকে। তা সত্ত্বেও তারা খুব যে প্ল্যান নিয়ে আসে তা না। আপনারা যদি শত্রুর ব্যাপারে এই লেভেলের ইমান রাখেন যে না নিশ্চয়ই ওরা বিজয়ী হবে কারণ ওরা একটা বড় প্ল্যান নিয়ে আসছে, তাহলে ভেবে দেখেন এরকম নিশ্চয়ই ওরা বিজয়ী হবে, ওদের অনেক ব্যাকআপ প্ল্যান আছে, এই ভাবনা আপনাদের ছিল। তা সত্ত্বেও ইরান এই যুদ্ধে আজকে এতদূর বিজয় অর্জন করেছে, একের পর এক বিজয় অর্জন করেছে এবং এখনও করে যাচ্ছে 12 দিনের যুদ্ধে এবং এই যুদ্ধেও, এই রমজান মাসের যুদ্ধেও। অতএব ট্রাম্প কেন 2 সপ্তাহ সময় নিল? তার কি অনেক অনেক প্রতারণা করার প্ল্যান আছে? নো, আই ডোন্ট থিঙ্ক সো। ট্রাম্প রিয়েলি এসকেপ রাউট খুঁজতেছে। তবে এর মধ্যে ট্রাম্প ইহুদি সবাই মিলে যদি কোনোভাবে ইরানকে বাটে আনা যায়, যেটা যে কোনো যুদ্ধেই হয়, প্রতিদিন কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টের মাধ্যমে আমি দেখবো শত্রুর মধ্যে একটু দুর্বলতা পাওয়া যায় কিনা, তাহলে আমি তখন সেই দুর্বলতা এক্সপ্লয়েট করার চেষ্টা করবো। সো সে একই পলিসি আছে, কিন্তু খুব বড় কোনো প্ল্যান থেকে যে ট্রাম্প 2 সপ্তাহ আগে থেকে সময় নিছে প্ল্যান করে, আই ডোন্ট থিঙ্ক সো। তারপরে আমি এখানে 2 নম্বর প্রশ্ন একটু পরে আসতেছি। ইসরায়েলের সামরিক ক্ষতি কী পরিমাণ হলো? ইসরায়েলের সামরিক ক্ষতি আমরা সব জানি না। ইসরায়েলের ভালোই সামরিক ক্ষতি হয়েছে। আমরা এটা কিভাবে পরিমাপ করব? জুলাই যুদ্ধের সময় আমরা যেভাবে পরিমাপ করছি, আমি পরিমাপ করতে বলতাম, সেটা হচ্ছে যে আপনি শত্রুপক্ষের প্রতিক্রিয়ার মাধ্যমে মাপার চেষ্টা করবেন তার পর্দার আড়ালে কী শক্তি জমা আছে, সে কোন ল্যাঙ্গুয়েজে কথা বলে। সো এই জায়গাতে আপনার ইহুদিদেরকে মাপতে হবে, ইহুদিরা কোন ল্যাঙ্গুয়েজে কথা বলতেছে, মিলিটারিলি এবং ডিপ্লোম্যাটিক্যালি। আমেরিকানদের মাপতে হবে, ওয়েস্টার্ন মিডিয়াকে দেখতে হবে কোন ল্যাঙ্গুয়েজে কথা বলতেছে, মিলিটারিলি এবং ডিপ্লোম্যাটিক্যালি। ওই ল্যাঙ্গুয়েজগুলো যদি আপনি দেখেন, ওই ল্যাঙ্গুয়েজে একটা বড় ধরনের শিফট আসছে ইরানের সাইডে। ইরান পাওয়ার পশ্চার নিয়েছে এবং অপোজিশন তারা পাওয়ার পশ্চার থেকে সরে আসছে। তারা শুধুমাত্র তাদের কিছু মূর্খ সাপোর্টার সমর্থক তাদের জন্য কিছু ফেক কথাবার্তা থ্রো করতেছে। ইভেন জায়নিস্ট মিডিয়াগুলো পর্যন্ত বলতেছে যে এটা আমাদের পরাজয় হয়েছে। ইরান মাঝখান দিয়ে কী হলো, ইরানকে আইআরজিসিকে হরমুজ প্রণালীর স্বীকৃত অধিকার দিয়ে দেওয়া হলো। এই যুদ্ধের এটাই হলো অর্জন। কারণ খামেনেইকে মেরে ফেলাকে তারা আগে বিশাল অর্জন মনে করত, কাফেররা এরকম মনে করে, কিন্তু খামেনেই শাহাদাতের পর যখন কোনো কিছুই বদলায় নাই মিলিটারিলি ফর দেম, তখন তারা দেখতেছে তাহলে লাভটা কী হলো। লাভের লাভ হলো 40 দিনের পর হরমুজ প্রণালী ইরানকে আইনিভাবে তুলে দেওয়া হচ্ছে। ইসরায়েলের ক্ষয়ক্ষতি আমরা সময়ের সাথে সাথে আরও জানতে পাবো, তবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, আরও আমরা জানতে পাবো ইনশাল্লাহ। ইসরায়েলের একা আলাদা করে দেখা ঠিক হবে না। ইসরায়েল আমেরিকাকে যতগুলো রাডার ইরান ধ্বংস করছে, ইম্পর্টেন্ট রাডার 5000 কিলোমিটার পর্যন্ত রাডার, যেটা রাশিয়া পর্যন্ত মিসাইল মুভমেন্ট, প্লেন মুভমেন্ট, নানান কিছু ডিটেক্ট করতে পারতো, ওই রকম শক্তিশালী রাডারকে ইরান ধ্বংস করছে। বুঝতে পারছেন? যেটা মিডল ইস্টে আমেরিকার চোখ ছিল, এবং এরকম আরও রাডার অবশ্য টার্কিতে আছে, বাট ওই একটা রাডার ধ্বংস করছে, যার ফলে আগে ইসরায়েল আর্লি ওয়ার্নিং পেত 20 থেকে 30 মিনিটের। ইরান একটা মিসাইল লঞ্চ করতে শুরু করতেছে, হুথিরা মিসাইল লঞ্চ করতে শুরু করছে, যে কেউ ইসরায়েলিরা আগে থেকে আর্লি ওয়ার্নিং পেত 20 থেকে 30 মিনিট আগে। শেষের দিকে ওই রাডারগুলো ধ্বংস করার কারণে এটা নেমে আসছিল 2 থেকে 3 মিনিটে, এবং 2 থেকে 3 মিনিটে বারবার দৌড়ে দৌড়ে দিনে 40 বার দৌড়ানো, এটা করতে করতে হতে জনগণের উপর হিউজ একটা স্ট্রেস তৈরি হয়েছিল। একজন তো ইয়েমেনি কামিকাজি ড্রোন আসতেছে দেখে লাভ দিয়ে পড়ে মরে গেল। তো কী ধরনের সামরিক ক্ষয়ক্ষতি হয়েছে এটা ওদের রিয়াকশন থেকে আপনি মাপতে পারবেন। ইরানের যে অবকাঠামোগত ক্ষতি হলো সেটা কীভাবে কাটিয়ে ওঠা সম্ভব, এগুলো মেরামতের পর আবার যদি হামলা করে, অবশ্যই হামলা করবে। আপনারা নিশ্চিত থাকেন যে অবশ্যই তারা ইরানে হামলা করবে। এই যুদ্ধে যদি আমেরিকা পুরোপুরি পরাজিত করে, মানে ইরান যদি পুরোপুরি পরাজিত করে আমেরিকাকে, ইসরায়েলকে, তারপর 2 বছর 5 বছর লুকায় থাকবে এরা, শক্তি সঞ্চয় করে এরা আবারও হামলা করবে। হামলা করা ছাড়া এদের কি হাতে অপশন আছে? তারা এত বছর চেষ্টা করছে হলিউড মুভি এটা ওটা দিয়ে মুসলিম উম্মাকে এবং বিশ্ববাসীকে ধোকা দিয়ে বোকা বানা রাখার জন্য। ওয়াহাবিজম, সালাফিজম, অমুকিজম, তমুকিজম, সুফিজম, নানান রকম নখদন্তহীন সুফিজম, যেগুলো আমেরিকাতে বেশ ভালো তারা চালাইছে বিভিন্ন মোটিভেশনাল স্পিকার দিয়ে, যারা কোনো সংগ্রামে নাই, জিহাদে নাই, হ্যাঁ, এগুলো দিয়ে নানান ভার্সনে ইসলাম তৈরি করে তারা এতদিন চেষ্টা করেছে। তারপর ওগুলো সব ফেল করেছে, ওগুলো এখন আর কাজ করতেছে না। সাধারণ মানুষজন ওদের পোস্টে হায়া দেয়, সাধারণ মানুষজন এগুলোর যুক্তি দিয়ে দিচ্ছে, যুক্তি খণ্ডন করে দিচ্ছে। অতএব তাদের সাংস্কৃতিক আগ্রাসনের সমস্ত হাতিয়ার শেষ হয়ে গেছে।
অকার্যকর হয়ে গেছে। জুলাই বিপ্লবের আগ দিয়ে শেখ হাসিনা আওয়ামী লীগের সমস্ত লেখাকে মানুষ যাবে গণ অনাস্থা দিত, হাহারি এক দিত, কমেন্টে সব ফাঁকিবাজি ধরে দিত। আমেরিকা ইহুদিদের সকল সাংস্কৃতিক ষড়যন্ত্র বর্তমানে সে অবস্থায় উপনীত হয়েছে। অতএব তাদের হাতে সাংস্কৃতিক আগ্রাসনটা এখন আর কার্যকরী টুলস নাই। এরপর সামরিক আগ্রাসন ছাড়া তাদের হাতে কি আছে? তারা কি ব্ল্যাক ম্যাজিক করবে? তারা কি জায়নামাজে গিয়ে বদদোয়া দেবে, লানত দেবে? না। অতএব তারা হামলা করবেই। যদি হামলা করে, ইয়াস করবে। কবে করবে, কখন করবে, এগুলো আপনারা আলোচনা করতে পারেন, বাট করবে, অবশ্যই করবে। এই সিজফায়ার চলাকালীন করবে, করতে পারে। সিজফায়ারের পরে করবে, অবশ্যই করবে। পরদিন করবে, আই ডোন্ট নো। 2 মাস পরে করতেই পারে, 2 দিন পরে করতেই পারে, বাট হামলা তারা করবে, এটা আপনারা নিশ্চিত থাকেন। কোনোভাবেই কিয়ামত পর্যন্ত আপনারা কাফিরদের সাথে যুদ্ধে যে শান্তিপূর্ণ অবস্থা, এটা অর্জন করতে পারবেন না। সূরা আনফালে 60 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, সর্বোচ্চ সামরিক প্রস্তুতিতে থাকতে মুসলমানদেরকে, শান্তিতে ও সমরে, যুদ্ধে অথবা শান্তিপূর্ণ অবস্থায়, 2 সময় সর্বোচ্চ সামরিক প্রস্তুতিতে থাকতে, যেন শয়তান বা শত্রুদের হৃদয়ে কাঁপন ধরে যায় মুসলমানদের সামরিক প্রস্তুতি দেখে। কেননা এই যুদ্ধ আপনার কিয়ামত পর্যন্ত। ইতিহাসে শুরু থেকে নবী রাসূলদেরকে কাফেররা হত্যা করে আসছে। আপনি কি এখন মনে করেন সেই একই কাফেরদের সাথে আপনি শান্তিপূর্ণ সহাবস্থান করবেন, আপনার বাড়িঘরে হামলা করবে না, কখনো কিছু করবে না? একমাত্র শক্তির ভাষা দিয়ে এদের সাথে কথা বলতে হবে আপনাদেরকে, যেটা কোরআনিক প্রিন্সিপাল, এবং ইসলামী ইরান সেই প্রিন্সিপাল মেনে চলছে। অবকাঠামোগত ক্ষতি কীভাবে কাটিয়ে উঠবে, রাহবার সাইয়েদ মুজতবা হুসেইনি খামেনি তিনি বলেছেন যে হয় তারা আমাদের ক্ষতিপূরণ দেবে, না হয় আমরা তাদের সমপরিমাণ সম্পদ দখল করব, না হয় আমরা তাদের সমপরিমাণ সম্পদ ধ্বংস করব। এটা প্রথম জাতির উদ্দেশ্যে প্রথম ভাষণে তিনি বলেছেন। এরকম বেশ কিছু রেড লাইন আছে। অতএব ইরান ক্ষতিপূরণ অবশ্যই নেবে, এবং সেটা ম্যাটেরিয়াল ক্ষতিপূরণ হতে হবে। এটা কোনো প্রমিস না যে আগামী 10 বছরে এত ডলার ইরানের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে, যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকবে ব্রিটেনে, তারপর হঠাৎ ব্রিটেন বলবে সরি উই ফ্রোজ ইউর অ্যাকাউন্ট। এই সমস্ত চালাকি দুনিয়াতে ঘটে আসতেছে। রাশিয়ান অ্যাসেট ফ্রোজ করেছে, তো রাশিয়া কী করতে পারবে? কিছু করতে পারতেছে না। অতএব ইরান অবশ্যই ম্যাটেরিয়াল কম্পেনসেশন নেবে, কোনো ধরনের ফেক প্রমিস এটা না। ডিরেক্টলি হরমুজ দিয়ে জাহাজ যাচ্ছে, লাগলে এখান থেকে তেল দাও, নাহলে এখান থেকে টাকা দাও, আর যাই করো, ইরান সেই কম্পেনসেশন নিয়ে নেবে। আরেকটা অপশন আছে, আরব তেলকূপগুলো 15-20 বছরের জন্য আটকায় রেখে ওটার থেকে তেল নেওয়া, ওটা তেল বেচা অর্থ দিয়ে ক্ষতিপূরণ আদায় করা শেষে তেলকূপ ওদের হাতে ফিরিয়ে দেওয়া। কারণ এটা বৈধ, এটা তো যুদ্ধ তো এই দেশগুলোর সাথেও, যুদ্ধ শুধু আমেরিকার সাথে না। যদিও ইরান এটাকে শুধু আমেরিকার নিয়েতে অ্যাটাক বলতেছে, সরইভাবে ইসলামী শরিয়া অনুযায়ী এই প্রত্যেকটা আরব রাষ্ট্র এর সাথে ইরানের যুদ্ধ বৈধ, এবং এখানে যুদ্ধে বিজয়ী হলে ইরান এদের ভূখণ্ড দখল করতে পারবে, এবং ইরান এইখান থেকে গনিমতে মাল গ্রহণ করতে পারবে। ইসরায়েলের পারমাণবিক প্ল্যান্ট এবং বেনগুরিয়ন বিমানবন্দরে ইরানে ব্যাপক আকারে হামলা করার সম্ভাবনা আছে কি? এগুলো আমি অনেক সময় বলি গ্যালারির দর্শকদের প্রশ্ন। গ্যালারির দর্শকরা মনে করে ওয়াও সিনেম্যাটিক। ইরান প্লেজ ডিফারেন্টলি। ওয়ার অফ অ্যাট্রিশন, ধীরে ধীরে শত্রু শক্তি ক্ষয় করা, একবারে ভয়ানক সিনেম্যাটিক একটা অ্যাটাক দিলাম। ট্রু প্রমিস 1-2-তে ওগুলো আপনারা দেখছেন। এরপর আর সেগুলো নয়। এরপরে রিয়েল যুদ্ধ। রিয়েল যুদ্ধ অবশ্যই ইরান ধীর গতিতে। ইরান তো আমেরিকার মতো না যে টার্কিকে বললো 12,000 বোমা বানায় দাও। এই যে এই কয়দিন আগে বের হয়েছে, 12,000 বোমার খোসা তৈরি করে দেবে ইসরায়েলের জন্য তুরস্ক। যে বোমার খোসাটাই হলো সবচেয়ে জরুরি জিনিস, যার ভিতরে খালি ম্যাটেরিয়াল ভরা হয়। সেইটা ইসরায়েলকে দেওয়ার জন্য আমেরিকা টার্কি থেকে পারচেস করতেছে। টার্কি তাদের ইঞ্জিনিয়ারিং ক্যাপাবিলিটি ব্যবহার করে এটা তৈরি করে দিচ্ছে। ইরান কি বললেই টার্কি পরদিন করে দেবে? না। ইরানের এরকম কয়টা মিত্র আছে বললেই তারা ম্যাস প্রডিউস করতে থাকবে মিলিটারি ইকুইপমেন্ট, মিসাইল? না। অতএব ইরান যদি দৈনিক প্রোডাকশন সক্ষমতা থাকে 20টা 30টা, ইরানকে প্রতিদিন 20-30টা হামলা করেই যুদ্ধ কন্টিনিউ করে নিয়ে যেতে হবে। এর চেয়ে বেশি করলে তো একদিন তার ফুরে যাবে, তাই না? এবং এটা ইরানের ইসলামিক মিলিটারি ডক্ট্রিন যে ইসলামিক ভূখণ্ডের ডিফেন্স টোটালি মুসলমানদের হাতে থাকবে। যেই জন্য পুতিন হাত বাড়িয়ে দিয়েছিল, পুতিন বলেছিল যে আমরা মিউচুয়াল ডিফেন্স প্যাক্ট করি, ইরান ডিনাই করেছে। অথচ রাশিয়ার সাথে তো অনেক ভালো সম্পর্ক, তাই না? তো বেনগুরিয়নে
পারমাণবিক প্ল্যান্ট, বেন গুরিয়ন, ভাই বিমানবন্দরে ব্যাপক হামলাতে কিছু আসে যায় না, কারণ বিমানবন্দরগুলোতে মিলিটারি এয়ারক্রাফট ল্যান্ড করে। মিলিটারি এয়ারক্রাফট অনেক আজে বাজে জায়গায়ও ল্যান্ড করতে পারে, তাদের অত ফাইন রানওয়ে লাগে না, এবং একটা রানওয়ে তৈরি করতে কয় ঘন্টা লাগে, বেশি সময় লাগে না। অতএব ইরান যদি এয়ারপোর্ট ধ্বংস করে দেয়, হ্যাঁ, এটা কয়েক ঘন্টার জন্য হইতে পারে। স্ট্র্যাটেজিক কোন কোন জায়গায় অ্যাটাক করতে হবে সেগুলো জায়গায় ইরান অ্যাটাক করেছে বলেই বা 40 দিনের মাথায় তারা সিজফায়ারের নাম করে মান সম্মানে বাঁচার একটা চেষ্টা করতেছে। অবশ্যই একই সাথে শয়তানিও করতেছে, খুঁজতেছে, বাট অবশ্যই আমরা মনে করি যে আমেরিকা এখানে নিজের এসকেপ রাউট খুঁজতেছে। পারমাণবিক প্ল্যান্ট না, পারমাণবিক প্ল্যান্টে হামলা করাটা ওই জায়গাতে শুধু ইসরায়েল থাকে না, ওটা তো আমাদের মুসলিম ভূখণ্ড, ওখানে আমাদের মুসলিম ভাই বোনেরা থাকে। ওখানে যদি ছড়িয়ে পড়ে, রেডিয়েশন ছড়িয়ে পড়ে, সেটা যদি শুধু ইহুদি জনগোষ্ঠীর মধ্যে থাকে তাহলে ভালো কথা, কিন্তু সেটাও ইসলামী শরীয়ত সম্মত হবে না। কিন্তু ইভেন যদি সেটা আমরা বাদও দেই, অনেক আপনারা বেশিরভাগই হয়তো ইসলামী শরিয়া যুদ্ধের সরই নীতি চিন্তা করেন না, কিন্তু 8 বছর ইরান ইরাক যুদ্ধেও ইরান ওই 3 দিন আগে ঘোষণা দিয়ে তারপর হামলা করতো, যেটাকে আপনারা বলবেন এটা তো পরাজয় হওয়া। এবং 12 দিনের যুদ্ধ ইরান আগে ঘোষণা দিয়ে হামলা করছে, এই 40 দিনে ইরান ঘোষণা দিয়ে হামলা করছে। ইসলামিক নীতি মেনে চলাই হলো সফলতা। নীতির বাইরে গিয়ে যদি সফলতা অর্জন করতে চান, ডিরেক্টলি ট্রাম্পকে সেজদা করা ভালো, অথবা মোহাম্মদ বিন সালমানের মতো ট্রাম্পের পাছায় চুমু খাওয়া ভালো, তাই না? যদি ইসলামিক নীতি বাইরে যেতে চান, টোটালি ওইভাবে চলে যান। আর যদি ইসলামিক নীতি ভিতরে থাকতে চান, তাহলে রেজাল্ট ড্রিভেন না হয় ডিউটি ড্রিভেন হন। পারমাণবিক প্ল্যান্ট, এটা আমার মনে হয় না যে রেডিয়েশন ছড়ানোর মতো হামলা ইরান করবে। তারপরে শোয়েব সিফাত বলছেন, যুদ্ধবিরতি দিয়ে লাভ কি? এই কয়দিন আবার মিসাইল অস্ত্র সব রিগেইন করে ইসরায়েল আমেরিকা আবার হামলা চালাবে, লাইক হামাসের সাথে যেটা হয়েছে। না ভাই, 2 সপ্তাহে অস্ত্র এগুলো রিগেইন করা যায় না। সারা দুনিয়ার অস্ত্র আমেরিকার হাতে, দুনিয়ার যে কোনো দেশ, ইভেন যদি বাংলাদেশকে বলে তোমার ওই ছোট্ট জিনিস যেগুলো তোমরা প্রদর্শন করেছো, 12 ইঞ্চি না, সরি 12 কিলোমিটারের এই মিসাইল, রেঞ্জের মিসাইল, এই জিনিসগুলো আমেরিকায় পাঠাও, এই জিনিসগুলো মিডল ইস্টে পাঠাও, আমরা হামলা করবো ইরানের বিরুদ্ধে। বাংলাদেশ অবশ্যই দিয়ে দেবে, সুরসুর করে দিয়ে দেবে। সে সারা দুনিয়ায় মার্কিন সাম্রাজ্যের অধীনস্থ সমস্ত রাষ্ট্র তাকে সামরিক অস্ত্রগুলো দিয়ে রাখছে রেডি, এবং আমেরিকার 850+ বা 900+ ঘাঁটি আছে, অসংখ্য অস্ত্র আছে। আমি তো দেখালাম, ইরান একটা মাইর দিতে পারলে 37টা মাইর খাইছে। তো সামরিক ক্যালকুলেশনে আপনারা কী করেন? যুদ্ধবিরতি দিয়ে আমেরিকা ইসরায়েলকে বিশাল কিছু 2 সপ্তাহে প্রডিউস করবে কোত্থেকে? চাঁদ থেকে নিয়ে আসবে, মঙ্গল গ্রহ থেকে, না সমুদ্রের নিচ থেকে, না মাটির নিচ থেকে? না, ইট ডাজন্ট ওয়ার্ক দ্যাট ওয়ে। মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স বললেই 2 দিনে প্রোডাকশন বাড়ায় দিতে পারে না। ইভেন তাদের যে এখন বর্ধিত প্রোডাকশন লাগবে, তারা জার্মানিতে একটা গাড়ির কারখানা আপনারা অনেকে দেখে থাকবেন, সেটা এখন ইসরায়েলের জন্য মিসাইল তৈরি করবে। চিন্তা করছেন? তারা একটা এস্টাবলিশড কার প্রোডাকশন ব্র্যান্ড, তাদের প্ল্যান্টকে টোটালি কনভার্ট করে ফেলবে মিসাইল তৈরিতে, অথবা তার মিসাইল তৈরি ইউনিট তৈরি করতেছে, সেটার আউটপুট আসতে বছরের শেষ নাগাদ হবে। সো 2 সপ্তাহে খুব বড় সামরিক প্রস্তুতি নেবে তা না, 2 সপ্তাহে কোনো ধোকা দেবে? কিসের আর ধোকার বাকি আছে? লেবাননে অনেক হামলা হচ্ছে, জি লেবাননে হামলা হচ্ছে। লেবাননে আজকে বাংলাদেশ টাইম বিকেলে তারা 100+ টার্গেটে হামলা করে গোটা লেবাননে 1 ঘন্টারও কম সময়ে 300+, মিনিমাম 300+ মানুষ হত্যা করেছে। এটা লেটেস্ট আমার যতদূর জানা আছে। আমি এই মুহূর্তে যেহেতু লাইভ আছে, আমি বিস্তারিত দেখতেছি না। যদিও আই ক্যান কুইকলি টেক আ লুক। Israel orders the Lebanese army to evacuate the last remaining road connecting Lebanon north and south of Lebanon. ওকে, ওরা ওদের সাথে শুরু করছে, ওটা আমরা পরে দেখব। ঠিক আছে, দেন আপনাদের আর কি প্রশ্ন আছে? আমার মনে হয় যুদ্ধবিরতির চুক্তি টিকবে না, ইসরায়েল লেবাননে চালিয়ে যাচ্ছে। হ্যাঁ, না টেকার সম্ভাবনা আছে। লেবাননে যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর প্রতিশোধের প্রস্তুতি নিচ্ছে ইরান। সত্য নাকি ভাই? ইরান অলওয়েজই কন্ট্রোলড এসকেলেশনে বিশ্বাস করে, এবং কন্ট্রোলড এসকেলেশন পলিসিতেই চলে। এটা ইরানের শুধুমাত্র যে মিলিটারি লিমিটেশনের কারণে তা না। ইরান একদিনে বিশাল সিনেম্যাটিক ঝকঝকা হামলা দিতে পারলেও মেবি ইরান করবে না,
কেননা ইরানের একটা ধর্মীয় লক্ষ্য আছে। সেই ধর্মীয় লক্ষ্য হচ্ছে মুসলিম উম্মার জাগরণ এবং বিশ্ববাসীর জাগরণ, যাদের নৈতিকতার চোখ খুলে যাবে, এবং সেটা একদিনের সিনেম্যাটিক হামলা দিয়ে হয় না। দীর্ঘদিনের দৃঢ় নৈতিক অবস্থান, ইস্তেকামাত থাকা একটা অবস্থানের উপরে এটা দেখাতে পারলে তখন আস্তে আস্তে বিশ্ববাসী ভিতরে সেই চেতনা সৃষ্টি হয়, চর্চায় গুণের বিকাশ ঘটে। একদিনের সিনেমায় কোনো গুণের বিকাশ ঘটে না। সো দীর্ঘদিন ধরে আপনি যদি রাস্তায় থাকেন, দীর্ঘদিন ধরে যদি আপনি সংগ্রাম করতে থাকেন, দীর্ঘদিন ধরে যদি মানুষ এটা দেখতে থাকে, তখন আস্তে আস্তে ওই মানুষগুলো সাহস সঞ্চয় করবে। আপনাকে একদিন রাস্তায় সিনেমার হিরোর মতো হিরোগিরি করতে দেখলে ওই জাতি, যেই জাতি এটা দেখবে, সেই জাতি ট্রেন্ড আপ হবে না, সেই জাতি আপনার সঙ্গীও হবে না, সেই জাতি গ্যালারির দর্শকের হাততালি দেবে, যেটা আপনি আমি এক্সপেক্ট করে থাকি। কিন্তু আপনি যদি ওই লোকটাকে মাসের পর মাস, বছরের পর বছর রাস্তায় অন্যায়ের বিরুদ্ধে ফাইট করতে দেখেন, বারবার ফাইট করতে দেখেন, একদিন আপনিও ওই ফাইটে যোগ দেওয়ার সাহস অর্জন করবেন। কারণ আপনি বারবার চোখ দিয়ে দেখতেছেন, বারবার হৃদয়ে হিট করতেছে, বারবার ব্রেনে হিট করতেছে। সো এই বিষয়গুলো সাইকোলজিক্যাল, স্পিরিচুয়াল বিষয়। ইরান এই জন্য তার প্রতিটা অ্যাকশন, প্রতিটা হামলাকে খুব কেয়ারফুলি, রিলিজিয়াসলি, পলিটিক্যালি, ইকোনমিক্যালি, মিলিটারিলি ক্যালিব্রেট করে, কোঅর্ডিনেট করে, যেন এটা সব দিকে ম্যাক্সিমাম ডিজায়ার্ড রেজাল্ট নিয়ে আসতে পারে। সো ইরান কঠোর প্রস্তুতি নিচ্ছে, প্রতিশোধ নেওয়ার, ইয়েস নিচ্ছে। সেটা কি কালকে দেবে, আজকে দেবে, আই ডোন্ট নো। সেটা কি শুধুমাত্র মিলিটারিলি দেবে, আই ডোন্ট নো। সেটা ইকোনমিক্যালিও হইতে পারে। বললাম তো, একটা মায়ের খেয়ে ইরান 37টা মায়ের খেয়ে ইরান যদি একটা মায়ের দিতে পারে, তাহলে ইরান কিভাবে কঠোর প্রতিক্রিয়ার কতই বা চেষ্টা করবে? তারা কি সমানে সমান হইতে পারবে মিলিটারিলি? না। ইরান কিভাবে যুদ্ধে জিততেছে? ইরান ইকোনমিক সাইডে চাপ দিছে, সিম্পল। সো লেবাননের এই জুলুমে আপনারা যদি সামরিক পাল্টা জবাব হুবহু সমান মাত্রা নাও দেখেন, যে হ্যাঁ ইরান 100টা টার্গেটে ইসরায়েলে হামলা করে 300 মানুষ মেরে দিল 1 মিনিটে, এরকম দৃশ্য যদি আপনার নাও দেখেন, তাহলেও আপনাদের বোঝা উচিত যে ইরানের ওই সক্ষমতা কিন্তু আগেও মিলিটারিলি ছিল না, বা থাকলেও ইরানের মিলিটারি ডকট্রিন সেটা এলাও করে না যে আমি এভাবে সিনেম্যাটিক কোনো কাজ করব। তবে নৈতিক দায়িত্ব থেকে এটার জবাব দিতেই হবে, এবং সেই জবাব যে অলওয়েজ সিমিলার ফ্যাশনে মিলিটারিলি হইতে হবে তা না। সেটা জবাব অন্য কোনো ইকোনমিকভাবেও হইতে পারে, সৌদি তেলকূপগুলো উড়াই দিয়েও হইতে পারে, নানানভাবে হইতে পারে। অনেক অপশন ইরানের হাতে আছে, এটা মাথায় রাখবেন। গ্যালারির দর্শক থেকে যখন আপনারা বের হয়ে আসবেন, তখন এগুলো আপনারা নিজেরা দেখতে পাবেন ইনশাল্লাহ। ইউএই যে হামলা করলো, ইরান কি জবাব দিচ্ছে? ইয়েস। ইরানে এই সিজফায়ার, তথাকথিত সিজফায়ার, সকাল বাংলাদেশ টাইম ভোর 6টার দিকে হয়েছে, এর 5টা 6টার দিকে হয়েছে। এর পরেও ইরানে হামলা হয়েছে, ইরানও পাল্টা হামলা করছে। প্রশ্ন, যে শর্তগুলো দেখলাম 10টা, এগুলো কি আদৌ ইরানের পক্ষ থেকে? পরিষ্কার না। যদি হয়ে থাকে সবগুলো ওয়াশিংটন মানবে না, মানলেও নিজেদের মতন করে। ইয়েস, এগুলি ইরানের পক্ষ থেকে। তবে এক্স্যাক্টলি এটা কিনা একটু বেশ কম শব্দ, ওয়ার্ডিং বেশ কম হইতে পারে, দু একটা পয়েন্ট একটু বেশ কম হইতে পারে, কেননা এক এক মিডিয়া এক এক কথা বলতেছে। আমরা প্রতিরোধ অক্ষের সূত্রে যে তথ্যগুলো পেয়েছি, আমরা সেই তথ্যগুলো দেওয়ার চেষ্টা করেছি। মানলেও নিজেদের মতো করে। এক্ষেত্রে ইসলামাবাদ বৈঠক ফলপ্রসূ হবে বলে মনে হচ্ছে না। দেখেন, এই সমস্ত নেগোসিয়েশন যখন ইরান ওমানে নেগোসিয়েট করতেছিল এই যুদ্ধ শুরুর আগে, তারও আগে 20 ফেব্রুয়ারিতে তাদের ফাইনাল ডকুমেন্ট হয়ে গেছে ইরানে গ্রাউন্ড ট্রুপস নামালে কোন কোন জায়গা দিয়ে নামানো হবে, এটা ফুল ডকুমেন্ট। সেই ডকুমেন্টের ছবিও তো পরে আমাদের হাতে এসছে। সো এই যে ইসলামাবাদে নেগোসিয়েশন, ওমানে নেগোসিয়েশন, এই জিনিসগুলো মিডিয়াকে খাওয়ানোর জন্য দেওয়া হয়। মিডিয়াকে কেন খাওয়ায়? কারণ মিডিয়া জনগণের ব্রেইনকে ওয়াশ করে নিয়মিত, সেই জন্য মিডিয়াকে পশ্চিমারা তৈরি করেছে। মুসলিম সমাজে এইরকম মিডিয়া মেকানিজম অ্যাকসেপ্টেবল না, যেখানে কোন ব্যক্তি কথা বলে আপনি তাকে চেনেন না। হ্যাঁ, এখন আমরা জেনে ফেলছি শাহবাজ শরীফ যখন কপি পেস্ট টুইট করছে, আমরা বুঝছি যেটা আমেরিকা লিখছে। কিন্তু এর বাইরে আল জাজিরা বলতেছে, অমুক বলতেছে, অমুক বিশ্লেষক বলতেছে, আমরা জানি না যে এগুলো তাদের কাছে এক একজন রেডি করে দেয় কিনা, একটা কেন্দ্র, একটা সেন্টার থেকে এগুলো পরিচালিত হয় কিনা, আমরা জানি না। সো এই মিডিয়া মেকানিজম এগুলোতে ভিন্ন জিনিস খাওয়ানোর জন্য দেওয়া হয়। এই যে সিজফায়ার আজকে যেটা হলো, এটা কি আপনার মনে হয় যে ট্রাম্প একটা টুইট করছে, তারপর ভয়ে ভয়ে শাহবাজ শরীফ অনেক চিন্তা করে সে আর একটা টুইট লিখছে, সে ট্রাম্পকে ফোন করে নাই, বা ট্রাম্প শাহবাজ শরীফকে ফোন দিয়ে বলে নাই তুই একটা টুইট লেখ? ভাই, আমরা নিজেরাই তো জুলাই বিপ্লবের সময় আমরা এরকম এই তুমি এটা লেখো, তুমি ওটা লেখো, এমন করছি, কোঅর্ডিনেট করছি সমন্বয়করা। সেখানে তারপরে সেই টুইট দেখে ইরানের ফরেন মিনিস্টার আব্বাস আরাকচি ভাবলো যে 10 মিনিট ভেবে নিয়ে, আচ্ছা আমি তাহলে এটা লিখি। তারপরে স্ক্রল করতে করতে অমুক এটা লিখেছে, আমরা একটা রাজনৈতিক পদক্ষেপ নিলাম, মিলিটারি পদক্ষেপ নিলাম। ডাজ ইট ওয়ার্ক দ্যাট ওয়ে? না।
সো এই সমস্ত টুইটারে মানে এক্স প্ল্যাটফর্মে এবং ট্রুথ সোশ্যালে যা কিছু লেখা হয় এগুলো মিডিয়ার জন্য দেওয়া হয়, মিডিয়া এগুলোকে দুনিয়াবাসীর ব্রেন ওয়াশিং মেকানিজম হিসেবে ব্যবহার করে। ঠিক আছে, সো এই জিনিসগুলো নিশ্চয়ই 4-5 দিন আগে থেকেই উভয় পক্ষে কথাবার্তা, জাপানের প্রাইম মিনিস্টারের থ্রুতে, অমুকের থ্রুতে, ফোনে ফোনে কথাবার্তা হয় ইরান সহ সবার সাথে, সবাই পরস্পর কথাবার্তা বলে যে প্লিজ মাফ করে দাও, মাফ করে দাও, এখন আমি কি করব। 12 দিনের যুদ্ধ ওরকম হাতে পায়ে ধরেই সিজ ফায়ার করছে। এবারে কেন নয়, এবারেও হাতে পায়ে ধরেই সিজ ফায়ার করছে, তারপর আবার তারা এটা ভঙ্গ করবে, খুব স্বাভাবিক। এবং এরকম প্রতিটা অবস্থানে ইরান কিছু লেভারেজ নেয়, কিছু অ্যাডভান্টেজ গেইন করে গ্লোবাল ময়দানে এবং আরও অনেক জায়গায়। এটা আমি একটু পরে আসতেছি। ফলপ্রসূ হবে না, না ইসলামাবাদ বৈঠক এগুলো ফলপ্রসূ হবে না। তবে ইরান যখন বলছে হরমুজে কন্ট্রোল দিতে হবে, ইরানকে আমেরিকা কি হরমুজে কন্ট্রোল দেবে? ইরান তো হরমুজে কন্ট্রোল নিয়ে বসে আছে। অনেকগুলো দেশ তো ইরানকে টোল দিয়ে জাহাজ আনা নেওয়ার জন্য অলরেডি স্বীকৃত হয়েছে, এগ্রি করছে। এমত অবস্থায় ট্রাম্প তখন কি করবে? ভাই, যে জিনিস অলরেডি আপনার কন্ট্রোলেই, তখন আমি লোক দেখানোর জন্য বললাম এই ওকে আমি এটা দান করলাম। ভাই, আপনি তো এটা জোর করে নিয়েই নিছেন আমার থেকে। আমি তখন মিডিয়া বললাম ইরান খুব ভিক্ষা করছিল, ওদের অর্থনীতি খুব দুরবস্থা। আমি ট্রাম্প দয়া করে ওদেরকে বললাম ঠিক আছে তোমাদের অনুমতি দিলাম, তোমরা হরমুজ থেকে টোল কালেক্ট করবে, এটা করে করে তোমাদের অর্থনীতি ইমপ্রুভ হবে, আমি এটা অনুমতি দিয়ে দিলাম। এবং এখন অনেক স্মার্ট একটা রেজিম আসছে, আগের রেজিম নাই, সো আমি রেজিম চেঞ্জ করে ফেলছি, আর আমি ওদের অবকাঠামো উন্নতির জন্য এখন অনুমতি দিয়ে দিলাম। তুমি অনুমতি দেওয়ার আগে থেকে ও হরমুজ আটকে রাখছে, তার আগে থেকে সে টোল কালেক্ট করতেছে, এগ্রি করছে অনেকগুলো দেশ। সো তখন আমেরিকা মুখ রক্ষার জন্য এ ধরনের কথা বলবে, খুবই স্বাভাবিক। সো ইসলামাবাদ বৈঠক ফলপ্রসূ? অন দ্য গ্রাউন্ড রিয়ালিটিতে ওই পয়েন্টগুলো ইরান আদায় করে নিচ্ছে। দেন মানে ইসলামাবাদ বৈঠকে আরেকটা পয়েন্ট কি, আপনার ক্ষতিপূরণ না দিলে ইরান বলবে হায় হায় আমার ক্ষতিপূরণ দিল না, আমি কি করব, বসে বসে কান্নাকাটি করব? কেন? আরব তেল ক্ষেত্রগুলো আছে, এগুলো নাও, নিতে না পারলে এগুলো ধ্বংস করে দাও, সহজ হিসাব। সো ইরান ক্ষতিপূরণ নেবেই। ওই ইসলামাবাদ এ বসে তখন তারা কি করবে? ট্রাম্প যেটা করতে পারে, আরে ইউক্রেন যুদ্ধের খরচ $5.1 ট্রিলিয়ন আমি উঠায় নিয়ে আসছি, আরবদেরকে বলছি, দিয়ে দিছে সৌদি আরব, কাতার, আমিরাত। এবার ওদেরকে বলবো এই ক্ষতিপূরণ দাও, ওরাও ক্ষতিপূরণ দিয়ে দেবে। ডলারে তো ইরান কোনো কিছু ক্ষতিপূরণ নেবে না, কারণ ওটা ইউএস ইকোনমিকে স্ট্রেংথেন করে। সে বলবে চাইনিজ মুদ্রায় দাও, অথবা অন্য যে কোনো মুদ্রায় দাও যাদের সাথে আমাদের বিনিময় আছে, লেনদেন আছে। সো এই জিনিসটা ইরান ক্ষতিপূরণ আদায় করবেই যেভাবেই হোক। ইরানের সেই ময়দানের নিয়ন্ত্রণ ইরানের হাতে আছে। তো যেটা ইরানের হাতে আছে, আমেরিকা যদি অনুষ্ঠান করে সেটা ইরানের হাতে ভিক্ষা দিলাম সাজাইতে পারে, আমেরিকা একটা গেইন হবে, ফেক যদিও, বাট একটা গেইন হবে। বাট যদি এই গেইন আমেরিকা না নেয় তাহলে তো কিছুই পাইল না। কারণ হরমুজ কি আপনার মনে হয় কোনোভাবে হরমুজ যত যুদ্ধে করে গ্রাউন্ড ট্রুপস আনুক হরমুজ কি নিরাপদ হতো? না, কখনই হতো না। ইরানের অস্তিত্ব যতদিন আছে হরমুজ ততদিন ইরান আটকে রাখত। আর কি পয়েন্ট আছে ক্ষতিপূরণ নেওয়া? ইউএস বেসগুলোকে প্রত্যাহার। ইউএস বেস প্রত্যাহারের ক্ষেত্রে কয়েকটা বিষয় আছে, একটা একটু জটিল হতে পারে। যে আমেরিকা ভাবলো আমি জানমাল নিয়ে পালায় যাই, কারণ আমার যেভাবে কন্টিনিউয়াস ক্ষতি করেই যাচ্ছে, আমার এখানে মরতেই হবে। মাত্র 40 দিন যে পরিমাণ ওদের জনশক্তির ক্ষয়ক্ষতি হয়েছে এবং ওদের জিনিসপত্রের ক্ষয়ক্ষতি হয়েছে, এটা যদি আরও কন্টিনিউ হয় এবং এটা মাত্রা বাড়বে সময়ের সাথে সাথে, যেহেতু ওদের এয়ার ডিফেন্স ডিপ্লিট হয়ে যাচ্ছে, 1-1.5 মাসের মাথায় ওদের এয়ার ডিফেন্স নাই, শেষ। জাপান থেকে আনো, সাউথ কোরিয়া থেকে আনো, এখান থেকে বহু জায়গা থেকে এনেও আর হবে না। এক সময় ম্যাথমেটিক্যাল হিসাবে ও জিরোতে পৌঁছাবেই, এবং তখনও ইরানের অফেন্সিভ ক্যাপাবিলিটি থাকবে। ইরান কিন্তু ওই ইসরায়েলের মতো 10 স্তরের আকাশ নিরাপত্তার আন্ডারে থাকে না। ইরানে প্রচুর, এই যে 37,000 বোমা হামলা হয়েছে, যেই ইরান তার এয়ার ডিফেন্স দিয়ে F-35কে অ্যাটাক করতে পারে, সে 37,000 বোমা কেন ঠেকাইতে পারে না? ভাই, 37,000 বোমা ঠেকানোর সক্ষমতা ইরান হাতে নাই। ইরান গেরিলা সিস্টেমে এয়ার ডিফেন্স অ্যাক্টিভ করে, নিড বেসিসে এয়ার ডিফেন্স অ্যাক্টিভ করে, এবং সেটাও ইরানের অফেন্সিভের অংশ হিসেবেই কাজ করে। অতএব ইরান এই যুদ্ধ আরও দীর্ঘদিন চালায় যেতে পারত, ইরান এই যুদ্ধ আরও দীর্ঘদিন চালায় যাবে, এবং এই যুদ্ধের মাধ্যমে মার্কিন সামরিক ঘাঁটিগুলো ইরান ধ্বংস করে দিবে। অলরেডি এগুলো বেশিরভাগই নন অপারেশনাল,
শুধু জর্ডানে একটু আছে আর সৌদি আরবে কিছুটা আছে। সেটাও ইরানের স্ট্র্যাটেজির কারণে ইরান এখনও সৌদিকে ওইভাবে ধরে নাই। ধরছে আগে কুয়েত এবং বাহরাইন, সবচেয়ে বেশি ধরছে আরব আমিরাতকে। ইরান চাইলেই এদেরকে ধরতে পারে, কিন্তু স্ট্র্যাটেজিকভাবে ইরান তার প্রায়োরিটিগুলো সেট করবে। হুম। তো যদি এটাই ইনএভিটেবল হয় যে মার্কিন সামরিক ঘাঁটি সব শেষ হয়ে যাবে, অনেক মানুষও মরবে, তারপরে ফিরে আসতে হবে, তখন হয় ওই অপশন, না হলে আমি বললাম ঠিক আছে আমাদের সামরিক ঘাঁটি প্রত্যাহার করে নিলাম। কিন্তু তখন আরব বাদশাহ তার আমেরিকাকে ঠেকাবে যে না, সামরিক ঘাঁটি প্রত্যাহার করা যাবে না। তাহলে তো বাদশাহী পতন ঘটবে। সো ওইটা একটা জিনিস, ওটা আমাদের দেখতে হবে। এর সাথে আরও অনেকগুলো ক্যালকুলেশন আছে। ইউএস ইকোনমির অনেক কিছু জড়িত, এই সামরিক ঘাঁটি থাকা, ওই জায়গায় মার্কিন তাবেদার রাজা বাদশাদের উপস্থিতি, সব কিছু ইউএস ইকোনমির সাথে জড়িত। সো ওইটা তাকে দেখতে হবে। আর যদি মার্কিন সামরিক ঘাঁটি এখান থেকে প্রত্যাহার না হয়, আমি মনে করি না ইরান কোনোভাবেই যুদ্ধ থামাবে। এই 2 সপ্তাহের সিজফায়ারটা হচ্ছে ওই জিনিসটা, যে ক্ষতিপূরণ দাও, ওইটার আলোচনায় বসার জন্য, যে কিভাবে ক্ষতিপূরণ দিবা এটা আলোচনা করতে হলে তো বসতে হবে। এই আলোচনার অংশ হচ্ছে এই সিজফায়ার। এটা রিয়েল সিজফায়ার না, এটা হলো ওই আলোচনার জন্য যে কেমনে ক্ষতিপূরণ দিবা। ট্রাম্প তখন আরবদেরকে বাধ্য করতে পারে ক্ষতিপূরণ দেওয়ার জন্য। এটাই তো ভালো মজা। মুসলমানদের পায়ের নিচের তেল ব্যবহার করে বিশ্বব্যাপী ওয়াহাবিজম প্রচার করব, এটা দিয়ে আইসিস বানাবো, এটা দিয়ে বাংলাদেশে হাফি গ্যাং হ্যানত্যান সব কিছু তৈরি করব, জেএমবির বোমা ফুটাবো, এটা দিয়েই আমরা অ্যাটাক দিব, অস্ত্র ইসরায়েলের হাতে দেবো, সব এটা দিয়ে হবে। ক্ষতিপূরণ যদি ইরান চাও এখান দিয়েই হবে, এটা আমেরিকার জন্য ভালো। হিজবুল্লাহ কারণে নাকি লেবানন সিজফায়ার আওতাভুক্ত নয়, অলরেডি লেবানন মুড়মুড় হামলা চলছে। হ্যাঁ, লেবানন অন্তর্ভুক্ত ইরানের সাইড থেকে। আমেরিকা যদি বলে যে না, নো লেবানন, তাহলে হবে না। খেয়াল করে দেখেন, এখানে লেবানন, ইরাক, ফিলিস্তিন, ইয়েমেন, সমস্ত ফ্রন্টকে ইরান বলেছে ঐক্যবদ্ধ ফ্রন্ট। সকল ফ্রন্টে হামলা বন্ধ করতে হবে একযোগে। আইআরজিসির কে যেন একটু আগে একটা কথা বলছেন, আমি এটা আপনাদেরকে বলি। একটু দাঁড়ান। The plan which Trump deemed workable. আচ্ছা, ইরানি আইআরজিসি ওনার বক্তব্যটা কই, কোথায় দেখলাম এটা, একটু সময় দেন। Okay, it's official. Iran will retaliate against Israel for violating ceasefire of Lebanon. Iran পাল্টা হামলা করবে। Commander of the IRGC Aerospace Force attacking the proud Hezbollah is an attack on Iran. The field is preparing a heavy response to the regime's brutal crimes. তার মানে ইরান এখন পাল্টা সামরিক হামলা করবে। ইরান যেটা করলো হিজবুল্লাহকে, হুথিকে, হামাসকে, হাসদা শাবি, ইরাকের সমস্ত প্রতিরোধকের সমস্ত মানে ফোর্সকে, ফ্রন্টকে ইরান বিশ্ব ময়দানে নিয়ে আসলো। কিভাবে? হয় ইরানের সাথে ওরা একসাথে থাকবে, না হলে থাকবে না। কিন্তু শুধু ইরানের সাথে চুক্তি হবে, হিজবুল্লাহ একা পড়ে থাকবে হবে না। শুধু ইরানের সাথে চুক্তি হবে, ফিলিস্তিন একা পড়ে থাকবে, এটা হবে না। সকল ফ্রন্টের নিরাপত্তা ইরান তার সাথে জুড়ে দিচ্ছে। অর্থাৎ এরপর থেকে লেবাননে হামলা হলে ইরান পাল্টা হামলা দেবে, ন্যাটোর মতো মিউচুয়াল ডিফেন্স। যে মিউচুয়াল ডিফেন্স পুতিন ইরানকে অফার করছিল, ইরান সেই মিউচুয়াল ডিফেন্স কাদের সাথে করতেছে? সুন্নি হামাস, শিয়া হেজবুল্লাহ, জায়দি শিয়া, বারো ইমামি শিয়া হিজবুল্লাহ, জায়দি শিয়া হুথি, তারপরে সুন্নি এবং শিয়াদেরকে মিলিয়ে যেই ইরাকি যেই প্রতিরোধক্ষ তাদের সাথে। এখানে শিয়া সুন্নি ইস্যু না, এখানে খ্রিস্টানরাও আছে হিজবুল্লাহতে, সরি। সো এদের সবাইকে নিয়ে ইরান যে আঞ্চলিক মিত্র বাহিনী মানে গঠন করলো, তাদের সবাইকে বিশ্ব ময়দানে নিয়ে আসতে চাচ্ছে ইরান। যে ইউনাইটেড নেশনস সিকিউরিটি কাউন্সিলের রেজলিউশনে এটা লেখা হবে যে এই কয়েকটি দেশ বা গোষ্ঠীর উপরে হামলা হলে সেটা সবার উপরে হামলা, যে কোনো একটার উপর হামলা হলে যে কারো সবার উপর হামলা বিবেচনা করা হবে, এবং তারা যে কেউ এটা জবাব দেওয়ার জন্য পারমিটেড থাকবে, ইনক্লুডিং অফকোর্স ইরান, ওর অ্যাটলিস্ট ইরান। তার মানে লেবাননে হামলা করবা,
ইরান পাল্টা জবাব দেবে, ফিলিস্তিনে হামলা করবা, ইরান পাল্টা জবাব দেবে। এখন ইরানের এটা 10টা দফা ছিল, তার মধ্যে এটা একটা ইনক্লুডেড পয়েন্ট। অনেকে বলছে ফিলিস্তিনের কথা নামে নাই, ভাই ইরাকের কথা তো নামে নেই, তার মানে কি শিয়া ইরাককে বাদ দিয়ে দিছে? হুথির কথা তো নাই, শিয়া হুথিতে বাদ দিয়ে দিছে, এগুলো বাজে কথা। সকল ফ্রন্টের কথা ইরান মেনশন করছে, অর্থাৎ এগুলো যে ইরানের প্রক্সি না, ওয়েস্টার্ন মিডিয়া যে বলতে এতদিন যে প্রক্সি না, এগুলো ওদের ল্যাঙ্গুয়েজ। প্রক্সিকে মানুষ ব্যবহার করে এবং পয়সা মতো খরচ করে ফেলে, টিস্যু পেপারের মতো। আমরা একে অপরকে প্রক্সি মনে করি না, মুসলিম উম্মা পরস্পরের ভাই, সীসা ঢালা প্রাচীর, প্রত্যেকেই আমাদের নিরাপত্তার জন্য। অতএব কোনো একজনকে আমরা খরচ করে দেবো, শুধু হিজবুল্লাহদের খরচ করতে থাকবো। হিজবুল্লাহ নিঃস্বার্থভাবে ফিলিস্তিনের জন্য দাঁড়াইছে 7 অক্টোবরের পর দিন, 8 অক্টোবর থেকে আমাদের শহীদ হাসান নাসরুল্লাহ তাকে হারাইতে হইল এবং আরও অনেককে পেজার ব্লাস্ট করলো। হিজবুল্লাহ নিঃস্বার্থভাবে ইরানের পাশে দাঁড়িয়েছে। সেই হিজবুল্লাহ কি খালি বিসর্জন দিয়েই যেতে থাকবে? হিজবুল্লাহকে কি বাকিরা পয়সা মতো খালি খরচ করতেছে? জামায়াতে ইসলাম যেভাবে শিবিরকে ব্যবহার করে, ছাত্রলীগকে যেভাবে আওয়ামী লীগ ব্যবহার করে, না ওরকম না। প্রক্সি বাহিনী না, এগুলো না, এগুলো পশ্চিমাদের ব্যবহৃত শব্দ। দেখেন, ইরান লেবাননের নিরাপত্তাকে নিজের নিরাপত্তা মনে করতেছে। লেবানন মানে হিজবুল্লাহ ইরানের নিরাপত্তাকে নিজের নিরাপত্তা মনে করতেছে। হিজবুল্লাহ হামাসের নিরাপত্তাকে, ফিলিস্তিনি গাজার নিরাপত্তাকে নিজের নিরাপত্তা মনে করতেছে। এটা আজকে নতুন না, এটা অনেক আগে থেকে আছে, এই বাস্তবতাগুলো আগে থেকে ছিল। পশ্চিমা শব্দ দিয়ে, পশ্চিমা মিডিয়ার থ্রুতে, পশ্চিমা মিডিয়া ইন্সপায়ার্ড অ্যানালিস্টদের কারণে আমরা এই জিনিসগুলো জানতে বুঝতে ব্যর্থ হয়েছি। এনিওয়েজ, আমার লাইফ কি আছে নাকি নাই আপনারা কেউ বলেন। ওকে, লেবাননে হামলা বন্ধ না করলে ইরান প্রতিশোধ নেওয়ার কথা বলছে, বাট ইতিমধ্যে বিশাল হামলা হয়ে গেছে। জি, লস হলো তো ইরানেরই। এখন তারা লেবানন হিজবুল্লাহকে শেষ করবে, এরপর হুথি, শেষে আবার ইরান। তাই 14 দিনে ইসরায়েল খালি হয়ে যাবে। আরবরা রসদ সংগ্রহ করবে। 14 দিনের রসদ সংগ্রহ হয় না, 14 দিনে কিছুই হয় না, এটা জেনে রাখেন। 79 বিপ্লবের পর এটাই কি ছিল সবচেয়ে বড় যুদ্ধ ছিল ইরানের? না, এর থেকে বড় যুদ্ধ ইরাক যুদ্ধ 8 বছর ধরে হয়েছে। এটা যদিও হাই ইন্টেন্সিটি, কিন্তু সময় কম। সো ইন্টেন্সিটি সময়কে আমরা কিভাবে যোগ দিয়ে হিসাব করবো, আই ডোন্ট নো। সালামুন আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই, ইরানের উপরে আমেরিকার পারমাণবিক বোমা হামলা চালানোর সম্ভাবনা কতটুকু? অনেক সম্ভাবনা আছে। আপনি কখনোই এ ধরনের পাগলা কুত্তাকে এমনভাবে কোণঠাসা করবেন না যে সে আপনার উপর পরমাণু হামলা করে। এ ধরনের শত্রুকে ধীরে ধীরে ড্রেন করতে হবে। বড় এ ধরনের কি বলে, মানে নৃশংস যেই প্রাণী যেগুলো আছে, হায়না টাইপের, এদেরকে কিন্তু নানান দিক থেকে একটু একটু করে গুতা দিয়ে দিয়ে একে পেড়ে ফেলতে হয়। কিন্তু একদিক দিয়ে মুখোমুখি যদি আপনি হন, আপনার ঘাড় মটকাবে। কিন্তু 5 জন যদি 5 দিক থেকে ওকে খোঁচাইতে থাকে, আস্তে আস্তে নিস্তেজ হয়ে যায়। আমরা সময় মুভিতে দেখি না, বা বাস্তবেও এগুলো শিকার করে, যেমনি দুর্বল মানুষেরা মিলে একটা বড় শক্তিশালী প্রাণীকে কেমনে শিকার করে, এরকম ব্যাপার আছে। সো ইরান কন্ট্রোলড এসকেলেশন পলিসিতে যায়, কখনোই শত্রুকে ওইভাবে কোণঠাসা হতে দেবে না। কিন্তু মার্কিন সাম্রাজ্য ওভার, এর দিন শেষ। ইরানের সাথে শিবিরের তুলনা করলে ভাই, শিবির গুপ্ত রাজনীতি করে, ওদের ওই সাহস নাই। ভাই, শিবিরের যথেষ্ট সাহস আছে, আপনারা শিবিরকে আন্ডার এস্টিমেট করেন না। কে লিখছেন আমি জানি না, হতে পারে আপনি অ্যান্টি শিবির, অ্যান্টি জামাত, প্রো বিএনপি, প্রো আওয়ামী লীগ বা প্রো শিয়া বাংলাদেশি, হোয়াট এভার, কিন্তু শিবিরের যথেষ্ট সক্ষমতা আছে, এটাকে আপনার আন্ডার এস্টিমেট করা উচিত না। বরং আপনার চিন্তা করা উচিত যে আমাদের মুসলিম ভাই যাদের এই সক্ষমতাগুলো আছে, সুনির্দিষ্ট সুসংগঠিত, এগুলোকে আমরা কিভাবে গ্রেটার মোকাওয়ামার সাথে সংযুক্ত করতে পারি। আপনি তা না করে যদি জামাত শিবিরকে দূরে ঠেলতে চান, আপনি বোকামি করবেন। এটা একটা জেনারেল পলিসি না। একটা জেনারেল এসে দেখে আমার কী কী রিসোর্স আছে, কত টাকা আছে, কত গোলা বারুদ, এগুলো আছে। জামাত শিবিরের মানুষদেরকে আপনি গোলা বারুদ হিসেবে বিবেচনা করতে পারেন, অনেক কিছু হিসেবে বিবেচনা করতে পারেন। অবশ্যই তারা আপনার ওয়ার্কফোর্স, আপনি যেমন তাদের ওয়ার্কফোর্স। সো একজন মিলিটারি জেনারেল, সে তার সব রিসোর্সগুলো পরিমাপ করে। সে শুধুমাত্র ডগম্যাটিক বিলিফ থেকে, ইগো থেকে, জামাত শিবির গুপ্ত রাজনীতি, ওদের থেকে আমরা দূরে থাকবো, ওদের সব কিছু বাদ, এগুলো কোনো মানে হয় না। বাংলাদেশের মানুষ আপনার জন্য, আমাদের জন্য, সবার জন্য। ইরান কি নেতানিয়াহুকে মারতে পারে না, নাকি মারে না? যেখানে রাহাবারকে মেরে ফেললো, বিষয়টা বলেন, গোয়েন্দা নেটওয়ার্ক সম্পর্কে বলেন। এটা ইরানের পলিসি এরকম না। নেতানিয়াহুকে মারলেও তো সব শেষ হয়ে যাবে না, যেভাবে রাহাবারকে মারলেও সব শেষ হয়ে যায়নি। নেতানিয়াহুকে মারতে পারলে মারবে কিনা, আই ডোন্ট নো। এটা রাহাবারের ডিসিশন, অবশ্যই তারা নিবে। এ ধরনের বড়
অপারেশনের সুযোগ থাকলেও করতে গেলে, কেননা তখন তারা ভয়ানক অ্যাটাক চালাবে। সেই অ্যাটাকটা আমরা নিজের উপর নিতে চাচ্ছি কিনা। দেন নেতানিয়াহুকে মারলে আমার মিলিটারি অবজেক্টিভ অ্যাচিভ হবে কিনা। আমরা যারা বা আপনারা যারা গ্যালারির দর্শক হিসেবে দেখতে থাকেন, তারা শুধু মনে করে থাকেন ওই যে নেতানিয়াহু, ওরে মার। ওভারঅল মিলিটারি অবজেক্টিভ কি, সেটার জন্য এটা দরকার কিনা এটা আপনারা জানেন না, এটা মাথায় রাখেন না যে ওভারঅল মিলিটারি অবজেক্টিভ কি, ইরান আসলে কী চায়। এরাই জান, ইরান খালি এরা মারতে চায়, ওরা মারতে চায়, একে পর খালি মারতে থাকো। ইরানে একটা মহান লক্ষ্য আছে, ইরানের ইসলামী বিপ্লব একটা মহান লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে। সেই মাহদাভিয়াত সম্পর্কে আপনার জানতে হবে। হুকুমাতে মাহদি বাস্তবায়নের যে পথ পদ্ধতি আদর্শ, এটা জানতে হবে। ইরানের সমস্ত মিলিটারি অ্যাক্টিভিটি সে আদর্শের সাথে সঙ্গতিশীল হইতে হবে। ওই আলাপগুলো করলে তো আবার ধর্মীয় আলাপ হয়ে যায়, ওটা আবার লোকের কাছে জিওপলিটিক্যাল অ্যানালিসিস ইন্টেলেকচুয়াল মনে হয় না। এনিওয়েজ, বাট ওগুলো আমরা বলবো, বলে এসেছি এবং বলতেই থাকবো। যুদ্ধের আগে হরমুজে কি কোনো টোল নেওয়া হতো না? না, সারা দুনিয়া টোল নেয়, ইরান টোল নিত না, এবার নিতে শুরু করেছে। ভাই, এই ওয়ারে হিজবুল্লাহ অনেক স্ট্রংলি কাম ব্যাক করেছে, হ্যাঁ, লাইক দি অ্যাশেজ অফ দ্য ফিনিক্স। এই পরিস্থিতিতে বাংলাদেশের করণীয় কি মনে করেন? আমাদের এনার্জি মিনিস্ট্রি থেকে 6টা জাহাজের রিকোয়েস্ট পাঠাইছিল ইরান কাছে, ইরান পারমিশন দিল। পরে দেখা গেল শুধু একটা জাহাজ আসছে। কেন? কারণ বাকি 5টা জাহাজ আউটডেটেড ইনফরমেশনের ভিত্তিতে রিকোয়েস্ট পাঠানো হয়েছিল। আমাদের এনার্জি মিনিস্ট্রি জানে না যে আমরা যাদের কাছ থেকে তেল গ্যাস কিনি তারা ফোর্স মেজর ঘোষণা করেছে, অর্থাৎ তারা তাদের মাল দিতে অপারগ। আমাদের এই লেভেলের যোগ্যতা সম্পন্ন এনার্জি মিনিস্ট্রি চলে। ইরানের কি করা, মানে এই পরিস্থিতিতে বাংলাদেশের কি করা উচিত? আমাদের নিজেদের নেতৃবৃন্দ ইমপ্রুভ করা দরকার। আর যদি বলেন যে বিশ্ব ময়দানে মার্কিন সাম্রাজ্যের যে পতন ঘটতে যাচ্ছে, যেটা শুরু হয়ে গেছে, সেটা সাপেক্ষে বাংলাদেশে কী করা উচিত? সেটা সাপেক্ষে আমাদের ব্যাপক জ্ঞান অর্জন, ব্যাপক গণসংযোগ এবং মুকাওয়ামার সাথে নিজেদের সংযুক্ত করা, ইরানের মডেল স্টাডি করা, সেটাকে লোকালাইজ করা, আমাদের আঞ্চলিক রূপ দান করা, ইউনিভার্সাল ইসলামিক রেভলিউশনের মডেলটা নেওয়া ইরানের মডেল থেকে, ইরানের ইসলামিক বিপ্লব মডেল থেকে, দেন সেটাকে আমরা লোকালাইজ করবো, দেন আমরা ইমপ্লিমেন্ট করবো, সেটার জন্য লোক জনবল তৈরি করা। এবং এটার জন্য আমাদের আর সুযোগ নেই, মাত্র 5-10 বছর হাতে আছে। এর মধ্যে যদি না করেন, আমরা একটা কমপ্লিট ভ্যাকিউম দেখতে যাচ্ছি বাংলাদেশে, অর্থনৈতিক, রাজনৈতিক, বিচারিক এবং সার্বিক। আমেরিকা নো কিংস মুভমেন্ট আবার হবার সম্ভাবনা। নো কিংস মুভমেন্টের আয়োজকদের মধ্যে ইহুদি ছিল, সো নো কিংস মুভমেন্ট কাইন্ড অফ অ্যান আইওয়াশ, অথবা ওটা ওদের একটা পলিসি যে আমি যদি আমার বিরুদ্ধে যারা আন্দোলন করে সেটা নেতৃত্বে আমারই একটা মুরিদ ভক্ত বা আমার নিজের লোককে দিয়ে করায় রাখি, সো ওই আন্দোলনটা আমার কন্ট্রোলে থাকে। এগুলো রাজনীতির ছলচাতুরি। সো ইহুদিরাই এই নো কিংস মুভমেন্টের পিছনে ছিল। আপনারা যদি ইউএস পলিটিক্সের ভিতরে কিছুটা ডিপ ডাইভ করেন, এগুলো আপনাদের জানার সুযোগ হবে। ডিপ ডাইভ করা তো জরুরিও না অবশ্য। তারপর আর কি ইস্যু আছে? ট্রাম্পকে 2 সপ্তাহ সময় লাগবে, 2 সপ্তাহ পর যদি আবার যুদ্ধ শুরু হয়, এই বিরতির মানে কি? বিরতি মানে রাহবারের জানাজা পড়ানো হবে, হিউজ মরাল বুস্ট হবে। নতুন রাহবারের ভিডিও বক্তব্য আসবে, অথবা তিনি পাবলিকলি অ্যাপিয়ার করতে পারেন, হিউজ মরাল বুস্ট হবে। এটা দরকার আছে। ইরানের এগুলো লাভ, এবং ইরানের আরও অনেকগুলো লাভ আছে। আমি মনে হয় বিস্তারিত পোস্টে এটা আলোচনা করছি। কিছুটা ব্রিদিং স্পেস দিল শত্রুকে, কন্ট্রোলড এসকেলেশন পলিসির আন্ডারে এই ফ্রেমওয়ার্কেই হইল এটা। এনি টাইম এই সিজফায়ার ভেঙে যেতে পারে, মনে হয় এখনই হবে, বা ইসলামাবাদে আলোচনা হবে, আদৌ হবে না, এটা হইতে পারে। ইরানের সেই মিলিটারি ক্যাপাবিলিটি আছে এবং ইরান সেভাবে আগাচ্ছে। আপনি বলছেন 2 সপ্তাহ পর যুদ্ধ আরও বাড়বে, এটার ভিত্তি কি? ইরানকে আলোচনা নাটক করে আসলে বড় হামলা প্রস্তুত নিচ্ছে? না, বড় হামলা, এসব সিনেম্যাটিক হামলা এগুলো তে নাই। ইরান ওয়ার অফ অ্যাট্রিশন, ধীরে ধীরে শত্রুর শক্তি শেষ করে দেওয়া, এই পলিসিতে ইরান বিশ্বাস করে। ওভাবেই ইরান 8 বছর যুদ্ধ করেছে, ইরান ইরাক যুদ্ধ, এবং এই যুদ্ধের মাধ্যমে মার্কিন সাম্রাজ্যের পতন নিশ্চিত হবে ইনশাআল্লাহ। ট্রাম্পকে বিশ্বাস করার মতো কোনো কারণ কি আসলেই আছে? শয়তানকে বিশ্বাস করে ইরান? না, এখানে ট্রাম্পকে বিশ্বাস করার কিছু নাই, ইরানে আর নতুন করে হারানোর কিছু নাই, নতুন কোনো সারপ্রাইজ দেওয়ার নাই আমেরিকার। তো এখন হচ্ছে পুরোপুরি যুদ্ধ। এই মানে যখন সব হাতের তাস ছেড়ে দিচ্ছে আমেরিকা, ইসরায়েল, পরমাণু বোমা হাতের কোনো তাস না, ওটা জানা জিনিস সবার, কোনো সিক্রেট আর কিছু নাই। দেখে না রিসেন্ট উইকে কি হলো?
কোনো নতুন অ্যাসাসিনেশনের বড় বড় নিউজ নাই যে অ্যাসাসিনেশন গেম ওরা খেলতেছে। তো সবাইকে ওরা অ্যাসাসিনেট করে দেওয়ার পর হিজবুল্লাহ সবাইকে অ্যাসাসিনেট করে দিয়েছে, হামাসের সবাইকে অ্যাসাসিনেট করে দিয়েছে। ইয়েমেন সম্পর্কে মনে আছে? ইয়েমেনের মন্ত্রিসভা, প্রাইম মিনিস্টার সহ গোটা ক্যাবিনেটকে একদিনে মেরে ফেললো বমিং করে। হামাসের মিটিংয়ে কাতারে হামলা দিল, তারা বেঁচে গেছিলো, শুধু নামাজ পড়তে গেছিলো, মোবাইলগুলো রেখে গেছিলো তাই। হিজবুল্লাহকে সবাইকে মেরে ফেললো। ইরানের তো টপ লিডারশিপকে মেরে ফেললো, মিলিটারি লিডারশিপ, পলিটিক্যাল লিডারশিপ, রাহবারকে মেরে ফেললো। তাহলে এখন তারা কাদের সাথে ফাইট করতেছে? তাদের সূত্র মতে তো এখন ঘোষদের সাথে ফাইট করতেছে তারা। সেই ঘোষদের সাথে তারা এখন আলোচনায় বসতে চায় ইসলামাবাদে। তারা হুসাইনিয়াত সম্পর্কেই জানে না, হুসাইনিয়াত তারা বোঝে নাই। এবং আমাদের সবচেয়ে বড় শক্তি, ইমাম খোমেনি বলেছিলেন যে আমাদের যা কিছু অর্জন আমরা এই কারবালা থেকে পেয়েছি। এগুলো বললে তারা বলবেন যে ভাই শিয়া ইসলাম প্রচার করতেছে, রিলিজিয়াস আলোচনা করতেছে, এগুলো পলিটিক্যাল জিওপলিটিক্যাল অ্যানালিসিস। জিওপলিটিক্যাল অ্যানালিসিসকে যারা ডিফাইন করেছে ওরা তো গডলেস লোকজন, সেকুলার লোকজন। তো এই রিলিজিয়াস বিষয়গুলো ওদের একদিন আলোচনা করতে হবে। অলরেডি আলোচনা শুরু করেছে না, ব্যাপকভাবে আলোচনা করতে বাধ্য হবে। আমাদের কাছে এসে ধর্মীয় ক্লাস করবে তখন তারা। ইরানের যুদ্ধবিরতিতে ফিলিস্তিন উল্লেখ নেই কেন? ইরান বলেছে সকল ফ্রন্টে। এটাকে ইরান একটা পলিসিতে নিয়ে আসতে চায়। এর মানে এরা যে গাজার নাম আলাদা করে উল্লেখ করতে হবে, গাজা, ইয়েমেন, লেবানন, ইরাক, এরকম এরকম সবগুলো, সিরিয়াতেও একটা রেজিস্ট্যান্স ফ্রন্ট আপরাইজিং ঘটলো আমরা দেখলাম। সবকে মেনশন করতে হবে, এটা কোনো জরুরি না। আপনার আমার ফেসবুক লাইক পাওয়ার জন্য ইরান এগুলো লেখে না। ইরান যেটা করতেছে, হামাসকে ইরান অল অ্যালং হেল্প করে আসতেছে। আর আপনার কি মনে হয় এই সমস্ত চুক্তির মাধ্যমে রিয়েলি গাজায় হামলা বন্ধ হয়ে যাবে? রিয়েলি লেবাননে হামলা বন্ধ হবে, ইয়েমেনে হামলা বন্ধ হবে? ইরান না, কোথাও কোনো হামলা বন্ধ হবে না। ইরান কেন এই চুক্তিতে এই নামগুলো মেনশন করছে? সকল ফ্রন্টে, ইনক্লুডিং লেবানন, সকল ফ্রন্টে হামলা বন্ধ করতে হবে। ইরান এই কথা কেন বলতেছে? ইরান এই প্রতিরোধ অক্ষকে আন্তর্জাতিক রাজনীতির ময়দানের প্লেয়ার করে তুলতে চায়। তাদের নাম জাতিসংঘের ইউনাইটেড নেশনস সিকিউরিটি কাউন্সিল রেজলিউশনে লিপিবদ্ধ করতে চায়। তারা আন্তর্জাতিকভাবে স্বীকৃত রাষ্ট্রের মতো মর্যাদায় নেক্সট লেভেল গেম খেলতে শুরু করবে এবং হরমুজ দিয়ে হিউজ রেভিনিউ আইআরজিসি গেইন করতে থাকবে। এবং চিন্তা করেন সেটা দিয়ে কী পরিমাণ ড্রোন, মিসাইল, প্রতিরোধকের সবার কাছে পৌঁছাবে, ইনক্লুডিং হামাস। সো ইরান ইজ আপিং দ্য গেম অনেক বেশি। সো ফিলিস্তিনের নাম নাই কেন? শুধু নামের পিছিয়ে ছুটেন না ভাই। যদি আমেরিকার পতন হয়, ইমাম মাহদী আলাইহিস সালামের জুহুর কী হবে? ইমাম মাহদী আলাইহিস সালামের জুহুরের জন্য মার্কিন সাম্রাজ্যের পতন জরুরি। তারপরে যদি ইহুদিদেরকে এর মধ্যে পরাজিত করা যায় তাহলে পরপরই হইতে পারে। আদারওয়াইজ ইহুদি সাম্রাজ্য যদি প্রতিষ্ঠা হয়ে যায়, মার্কিন সাম্রাজ্য ধ্বংস হয়ে গেলে, উই ডোন্ট নো। এই সংক্রান্ত এসক্যাটোলজিক্যাল আলোচনা আমি খুব বেশি করি না এবং আপনাদেরও বেশি দেখতে আমি নিষেধ করবো, কারণ এগুলো কোনো কিছুই গ্যারান্টিড না। যদি ইহুদি সাম্রাজ্য প্রতিষ্ঠা হয় সেক্ষেত্রে 5-7 বছর টিকবে ইহুদি সাম্রাজ্য, তারপরে ইমামের জুহুর হবে ইনশাআল্লাহ। ইহুদি সাম্রাজ্য প্রতিষ্ঠা না হয়েও ইমাম মাহদী আলাইহিস সালাম আত্মপ্রকাশ ঘটতে পারে, আরও আগেই হতে পারে। এগুলো সবই ডিপেন্ড করে মুসলিম উম্মাহ কেমনে পারফর্ম করতেছে, এটা শত্রুদের উপর ডিপেন্ড করবে না। ওয়াশিংটন তো চাইছে চীনের অয়েল সার্কুলেশন অফ করতে। কীভাবে করবে? শুনলাম সদ্য চীন সফরে আসছে নাকি ট্রাম্প। এদিকে ইন্ডিয়ার প্রতি ভালোই চেতে আছে ওয়াশিংটন। আমাদের এই অঞ্চলে কী প্রভাব পড়তে পারে? ফাদারল্যান্ড, মাদারল্যান্ড। নরেন্দ্র মোদী এই হামলার আগে নরেন্দ্র মোদীকে ইসরায়েলে কেন ডেকে নিল এত সম্মান মর্যাদা দিয়ে? এর অর্থ হচ্ছে আমাদের বর্ডারে ইসরায়েল চলে এসেছে। আপনারা বিষয়টাকে এভাবে ইন্টারপ্রিট করেন, এভাবে বোঝার চেষ্টা করেন। যেহেতু আমাদের বর্ডারে ইসরায়েল চলে এসেছে, নরেন্দ্র মোদী মাদারল্যান্ড অফ দ্য ফাদার ল্যান্ড ইসরায়েল, এখন আমাদের হিজবুল্লাহ লাগবে, আমাদের হামাস লাগবে, আমাদের হুথি লাগবে, আমাদের কুদস ব্রিগেড লাগবে, আমাদের আইআরজিসি লাগবে মিলিটারিলি, আমাদের রাহবার লাগবে পলিটিক্যালি, আমাদের ইরানের মতো শাসন কাঠামো লাগবে, আমাদের অনেক অনেক কিছু লাগবে পলিটিক্যালি এবং মিলিটারিলি। আমাদের হয়তো মাটির নিচে মিসাইল সিটি করা যাবে না, নরম মাটির দেশ। আমাদের কি করা যাবে? আমাদেরকে এগুলো ডিসাইড করতে হবে। কিন্তু আপনার বর্ডারে অলরেডি ইসরায়েল চলে এসেছে। দেখেন ফিলিস্তিনের বর্ডারে তো ইসরায়েল, হামাস মিলিটারিলি অ্যাক্টিভ হইল। পিএলও যখন অস্ত্র ছেড়ে দিল, সেই পিএলওর কী অবস্থা? শেষ।
হামাস হাতে অস্ত্র তুলে নিল এবং হামাস আজকে মর্যাদার আসনে আসীন হয়েছে। এবং হামাস এবং হিজবুল্লাহ এবং বাকি সবাই মোকাওয়ামার সবাই মিলে একটা ঐক্যবদ্ধ সামরিক ফ্রন্ট তৈরি করে কঠিন মাইর দিল শত্রুদেরকে। আজকে এই পরাজয়ের অবস্থায় তাদেরকে নিয়ে আসছে। যদিও আমাদের অনেক শাহাদাত হয়েছে, শাহাদাত না হলে হয়তো হসপিটাল বেডে মৃত্যু হইতো, মৃত্যু তো হইতোই। ইরানের যুদ্ধবিরতি চুক্তিতে ফিলিস্তিন, আচ্ছা গাজা উল্লেখ না কেন এটা বলছি। জাতিসংঘ মিশনে মুসলিমদের বিরুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনী কাজ করে এই বিষয়ে মন্তব্য চাই। এই জিনিসটা খালেদা জিয়ার আমলে বাংলাদেশ মিলিটারি সেল হয়ে গিয়েছিল আনফর্চুনেটলি। তারপর থেকে আমাদের মিলিটারি সোল্ড আউট। বাংলাদেশে পলিটিক্স আমেরিকা কন্ট্রোল করে থ্রু মিলিটারি। ইউএস মিশন বন্ধ হয়ে যাবে, এটা করো ওটা করো, ওপেনলি তারা স্বীকার করছে। জুলাই বিপ্লবে তারা মিশনের ভয় দেখায় মিলিটারির মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে হস্তক্ষেপ করছে এবং জুলাই বিপ্লবকে পকেটস্থ করেছে আমেরিকা। এটা তারা পাবলিকলি স্বীকার করেছে। ওই যে ইউনাইটেড নেশনসের ভোলকার তুর্ক মনে হয় ওর নাম, বিবিসির সাথে, এটা আমার কাছে অডিও আছে। তারপর আর কি দেখব? ট্রাম্প কি শুধু একটা দাবার গুটি নাকি হি ইজ সামথিং? আই ডোন্ট নো, এরা সবাই শয়তান। তাহসিন হায়দার, আমেরিকার সকল ঘাঁটি প্রত্যাহার বলতে কি সমস্ত মধ্যপ্রাচ্য প্লাস তুরস্ক? না, তুরস্ক পর্যন্ত যাবে না। তুরস্ক ন্যাটো মেম্বার, তো সে এত সহজে যাবে না। সৌদি আরব, কাতার, কুয়েত, আমিরাত, বাহরাইন, এই সমস্ত দেশে, জর্ডান পর্যন্ত যাইতেও পারে, নাও পারে, বাট অ্যাটলিস্ট পার্সিয়ান গালফ স্টেটগুলোর থেকে সামরিক ঘাঁটি প্রত্যাহার করতে হবে। যে সমস্ত সামরিক ঘাঁটিকে ইরান এতদিন মারছে, 40 দিন মাইর দিছে, ওই সমস্ত জায়গা থেকে সামরিক ঘাঁটি হয় প্রত্যাহার করো, জানমাল নিয়ে ফেরত যাও। আর তা না হলে আমরা বছরের পর বছর মায়ের খেতে খেতে মরতে মরতেও তোমাদের সব জানমাল ধ্বংস করে ছাড়বো। এবং এটার ম্যাথমেটিক্যাল হিসাব হলো, তোমাদের এক একটা যন্ত্র তৈরি করতে যত সময় লাগে তার আগেই আমরা এগুলো ধ্বংস করে দেবো। সো এক সময় 0 পয়েন্টে তোমরা পৌঁছে যাবা। সহজ ম্যাথমেটিক্যাল হিসাব। অতএব যা আছে এটা নিয়ে জানমাল নিয়ে ভাগো, অথবা মরতে থাকো, মারতে থাকো, আমরাও মরতে থাকি, তোমরাও মরতে থাকো। এবং এই ঘাঁটি প্রত্যাহার হতেই হবে। ঘাঁটি থাকবে, ইরান যুদ্ধ বন্ধ করে বসে থাকবে, ইসরায়েলও আগের মতো থাকবে, এসব ঘাঁটিতে আবার মিলিটারি গ্যাদারিং করতে থাকবে, ইরান চুপ করে বসে থাকবে, দেখতে থাকবে, আবার অনেক অনেক অস্ত্র সৈন্য নিয়ে আসবে, ইরান বসে থাকবে। আমি মনে করি না যে ইরান সে কাজ করবে। যদি ইরান সেরকম দিকে যায় তাহলে বলতে হবে যে ইরানের সামরিক সক্ষমতা কাছে ঠেকে গিয়ে ইরান এ ধরনের সিদ্ধান্ত নেবে যে আমেরিকা সামরিক ঘাঁটিও থাকলো, যুদ্ধবিরতিও হলো, আমেরিকা 2 বছর পর আবার হামলা করবে, এর মধ্যে ঘাঁটি গুছা নেবে, ওই যে রাডারগুলো আবার তৈরি করবে, এরকম হইতে পারে যদি ইরানের সামরিক সক্ষমতা অ্যাকচুয়ালি শেষ হয়ে গিয়ে থাকে। একটা মিনিট। আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে ঘাঁটি প্রত্যাহার, হ্যাঁ এটাই ইরান, মানে হরমুজের কন্ট্রোল ইরান রাখবে, টোল আদায় করবে, এটা শিওর। ক্ষতিপূরণ ইরান নেবে, এটা শিওর। ঘাঁটি প্রত্যাহার করতে বাধ্য করবে অথবা ঘাঁটিগুলো ধ্বংস করে ছাড়বে, এটা শিওর। কিন্তু যদি ঘাঁটি প্রত্যাহার না করায় এবং ইরান যদি ঘাঁটিগুলো ধ্বংস নাও করে, সেটার একটাই ইন্টারপ্রিটেশন, ইরানের সামরিক সক্ষমতা এই মুহূর্তে নাই ওই ঘাঁটি ধ্বংস করে দেওয়ার। সক্ষমতা থাকবে, অথচ আমি ধ্বংস না করে ওকে ফেলে রাখবো, ও আরও সামরিকভাবে শক্তিশালী হতে থাকবে, ইরান এটা কোনোভাবেই করবে না। ইরানকে যদি দেখেন ঘাঁটি আছে, ইরান ধ্বংস করলো না, প্রত্যাহার করতে বাধ্য করলো না, তাহলে ধরে নেবেন ইরানের হিডেন, আমাদের হিসাবের, আমাদের অজানা ওদের যে মিলিটারি ক্যাপাবিলিটি, এগুলো কমে গেছে ওই পর্যায়ে ফাইট দেন, এবং তাতেও ইরানের কোনো দায় থাকবে না। তারা প্রতিরোধক্ষ, শুধু ইরান না, প্রতিরোধক্ষ সবাই তাদের সর্বোচ্চ চেষ্টাই করে যাচ্ছে। আফগানিস্তান পাকিস্তান যুদ্ধের তেমন আপডেট পাওয়া যাচ্ছে না। কোনো রেকমেন্ড করার মতো টেলিগ্রাম অথবা ফেসবুক পেজ আছে? আই ক্যানট রেকমেন্ড এনি অন দ্য টপ অফ মাই হেড, বাট স্টে কানেক্টেড। আমি পরে হয়তো আপনাকে বলবো অনলাইনে নক দিলে। সিরিয়ার শিয়া মুসলিমদের কী অবস্থা? আমি খুব বেশি খোঁজ রাখার সুযোগ পাচ্ছি না, সো বলতে পারছি না। তবে আমাদের সিরিয়াতে 2টো ব্রিগেড, প্রতিরোধকের 2টো ব্রিগেড সিরিয়া থেকে আত্মপ্রকাশ করেছে, যারা ইসরায়েলে মিসাইল লঞ্চ করেছে, এবং তা অবশ্যই শিয়া নেতৃত্বাধীন হবে আমি ধারণা করি।
প্রতিরোধকের জিহাদে আমাদের পার্সোনাল করণীয় কি? জানমাল দিয়ে সহায়তা করেন। জান দিয়ে সহায়তা করতে না পারে মাল দিয়ে সহায়তা করেন। অনেকে ইরান এম্বাসিতে ডোনেট করতেছে। আমরা ফান্ড রেজিং ক্যাম্পেইন করতেছি। পানাহেন বাংলা পেজের সাথে মিলে আমি ফান্ড রেজিং ক্যাম্পেইন করতেছি। এগুলোতে আপনারা ডোনেট করতে পারেন, প্রতি মাসে ডোনেট করতে পারেন, কন্টিনিউয়াস করতে পারেন। আরব আমিরাতে একটি নতুন প্রতিরোধক সংগঠন আত্মপ্রকাশ করেছে, ওদের কোনো আপডেট পাওয়া যায়নি। এগুলো অবশ্যই ওই যে শিবিরের মতো গুপ্ত সিস্টেমে চলে প্রতিরোধকগুলো, যতক্ষণ না প্রকাশ্য হওয়ার সুযোগ পায়। শিবির আর কি গুপ্ত, শিয়ারা তো তাকিয়া করে, তাদের গুপ্ত আরও অনেক বেশি। এনিওয়েজ, আলহামদুলিল্লাহ আরব আমিরাত থেকেও প্রতিরোধকের নতুন সংগঠন আত্মপ্রকাশ করেছে, এটা কন্টিনিউ থাকবে ইনশাল্লাহ। দেশ চালাচ্ছে ইরান অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে জানতে চাই। অসংখ্য সাহাবা কিরামের পুণ্যভূমি মহান ইরানি জাতি। ইরানের অর্থনৈতিক পরিস্থিতি, ইরান রেজিস্ট্যান্স ইকোনমি। আমরা ইউএস ইকোনমির সাথে কানেক্টেড, ডিপেন্ডেন্ট বলে হরমুজ প্রণালী আটকা থাকায় আমরা 1 মাসের মধ্যে স্কুল কলেজ বন্ধ করে দিচ্ছি, মার্কেট 6টার সময় শাটডাউন করে দিচ্ছি। ইরান যেহেতু মার্কিন অর্থনৈতিক রাজনৈতিক কাঠামোর উপর নির্ভরশীল না, অতএব সারা দুনিয়া থেকে ডিসকানেক্টেড থেকেও ইরান চলতে পারে, চলতেছে 47 বছর ধরে। কিন্তু আমরা একটু ডিসকানেক্টেড হলে আমরা নাচার হয়ে পড়ি। আমরা যদি রিয়েলি প্রতিরোধকের অংশ হইতে চাই, এবং যেটা আমাদের সময় হইতে হবে, কারণ আমাদের বর্ডারে ফাদারল্যান্ড মাদারল্যান্ড ইসরায়েল চলে আসছে, আগে থেকেই ছিল। ইহুদি মুশরিক, মুসলমানদের সবচেয়ে বড় শত্রু। আমাদেরকেও রেজিস্ট্যান্স ইকোনমি ডেভেলপ করতে হবে। পশ্চিমা অর্থনীতির উপর নির্ভরশীলতা থেকে সরে এসে আমাদের, তা না হলে আমাদের পেটে এমন লাথি পড়বে যে লাথি ইরানি জনগণের পেটে পড়ে নাই, যে লাথি প্রতিরোধকের কারো পেটে পড়ে নাই। কেন? প্রতিরোধক মার্কিন অর্থনীতির উপর নির্ভরশীল না, তারা আজীবনই কষ্ট করে আসছে, কষ্টে অভ্যস্ত। কিন্তু আমরা যদি লাক্সারিতে অভ্যস্ত, এবং সেই লাক্সারি আমেরিকা অর্থনীতির উপর হয়, মার্কিন সাম্রাজ্য পতনের সাথে সাথে ওইখানে পেটে লাথি পড়বে। দেখেন না হরমুজ প্রণালী বন্ধ হয়ে কী হয়েছে? তখন আমরা কিন্তু মহাবিপদে পড়ে যাবো, এবং তখন আমাদের ইমান নিয়ে টান পড়বে। কেন? কারণ আমাদের ইকোনমি শেষ, ভয়ানক খারাপ অবস্থা, ইরানের চেয়ে বেশি খারাপ অবস্থা। শহীদ ইব্রাহিম রাইসি ইরানকে রেজিস্ট্যান্স ইকোনমির দিকে অনেক বেশি এগিয়ে নিয়েছিলেন তার 3 বছরে। শরীয়তে বিধান অনুযায়ী জাতিসংঘ কুফফারদের হয়ে জেনে শুনে যুদ্ধ করা মানে ইসলাম থেকে খারিজ হয়ে যাওয়া, এটা বলতে অসুবিধা কী? আপনি কি খারিজি? আমি জানি না, আপনার নাম সুলাইমান বাদশাহ। এইভাবে আপনি কাউকে ইসলাম থেকে আপনি তাকফির করতে পারবেন না, এভাবে কাউকে ইসলাম থেকে আপনি খারিজ করে দিতে পারবেন না। ইউ ডোন্ট হ্যাভ দ্য অথরিটি, সো ডোন্ট টক লাইক দ্যাট। হাফিগং ও তাদের মুরিদান ইরানের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে, লুঙ্গি কাছেদের প্রোপাগান্ডা ছড়াচ্ছে, দেখে মনে হচ্ছে জ্বালা চোটে নিজে গ্রস্ত। ইয়েস, হাফিগং সেটা করছে। হাফিগংয়ের দিন শেষ, গেম ওভার। ঘোমটা শায়ক, গেম ওভার। হাফি গ্যাং, গেম ওভার। শিয়া কাফের বলা, গেম ওভার। এরকম শিয়া সুন্নি বিভেদ, গেম ওভার। এগুলোর দিন শেষ। নতুন ভিশন নিয়ে আসেন, নতুন ভিশন আমরা নিয়ে আসতেছি, নতুন ভিশন আপনারা নিয়ে আসেন, যেটা মুসলিম উম্মাহ ঐক্যবদ্ধ ভিশন হবে, যেটা মুকাওয়ামা অলরেডি প্রতিষ্ঠা করে ফেলেছে। জাতিসংঘ কুফফারদের হয়ে জাতিসংঘ কুফফারদের ইকোনমির সাথে কানেক্টেড থাকলে তো আপনি তাহলে নিজেকে বলবেন ইসলাম থেকে খারিজ হয়ে গেছে। আপনি ডলার দিয়ে লেনদেন করেন, তাহলে আপনি কেমন খারিজ না হন? এই ধরনের ফতোয়া কখনো দিবেন না। আমাদের ঐক্যবদ্ধ ফতোয়া বোর্ড নেই, থাকলে অবশ্য বিপদ হতো, না থাকাও বিপদ। ইরানে তো সেটা আছে, সুন্দর আছে, যে কারণে এই ধরনের সমস্যা ইরানে হয় না, সবাই ফতোয়াবাজি করে না। মার্জিয়া তাকলিদ যা বলবে সেটাই। 10 দফার শর্তে গাজার নাম নেয়, ওইটা আমি অ্যাড্রেস করছি। লেবাননের তো হামলা থামেনি, সিজ ফায়ার কার জন্য? ইরান যদি লেবাননকে এই ধরনের চুক্তির মাধ্যমে বিশ্ব ময়দানে নিয়ে আসতে পারে, তাহলে আলহামদুলিল্লাহ লেবাননকে ইরান এমন একটা জায়গায় সাপোর্ট দিল, যে জায়গাতে লেবানন একা ওই ময়দানে উঠতে পারতো না, সেটা ইরান সাপোর্ট দিয়ে উঠায় দিল। ইরানের সাথে ডিপ্লোম্যাটিক্যালি সেম লেভেলে লেবাননকে নিয়ে আসলো, হামাসকে নিয়ে আসলো, হুথিকে নিয়ে আসলো, হাসদার সাহাবিকে নিয়ে আসলো। দিস ইজ হিউজ। প্রচলিত স্টেট আর মিলিশিয়া, নন স্টেট অ্যাক্টরের যে নন স্টেট অ্যাক্টর অলওয়েজ লো প্রায়োরিটি, লো ইম্পর্টেন্স, এই যে ডেফিনিশন, এই জিনিসটা কিন্তু ইরান ভেঙে দিতেছে। হিজবুল্লাহ নন স্টেট অ্যাক্টর, হামাস কাইন্ড অফ নন স্টেট অ্যাক্টর, হাসদা সাবি, হুথিকে তো এখনও ওয়েস্টার্নরা স্টেট হিসেবে স্বীকার করে না, নন স্টেট অ্যাক্টর। এই যে নন স্টেট অ্যাক্টর, তারা যে একটা স্টেটের চেয়ে কম ভ্যালু রাখে এই ডিপ্লোম্যাটিক ময়দানে, ইরান এই জিনিসটাকে চ্যালেঞ্জ করতেছে, এটাকে ভেঙে দিচ্ছে, যে চুক্তিতে অবশ্যই লেবানন ইনক্লুডেড থাকতে হবে। নেতানিয়াহু বলল না, লেবানন ইনক্লুডেড থাকবে না। ম্যাক্রো বলল
যে লেবাননকে অবশ্যই ইনক্লুডেড থাকতে হবে, যেই ম্যাক্রো এবং ইউরোপে আরও কয়েকটা দেশ আমেরিকাকে এয়ার স্পেস ডিনাই করলো এই যুদ্ধের সময়, এটাও একটা হিউজ ডিপ্লোম্যাটিক গেইন, মিলিটারি অ্যান্ড ডিপ্লোম্যাটিক গেইন। সো হিজবুল্লাহকে ইরান যেই ডিপ্লোম্যাটিক সাপোর্টটা দিচ্ছে সেটা হিজবুল্লাহ একা করতে পারতো না, মিলিটারি সাপোর্ট অবশ্যই দিচ্ছে এবং ইরান অলরেডি পাল্টা সামরিক হামলার প্রস্তুতি নিচ্ছে। যেহেতু ইরান শুরুতেই 10 দফায় বলেছে সকল ফ্রন্টের নিরাপত্তা আমরা এক জায়গায় করলাম এবং তারা এগ্রি করেছে যে এটাকে ভিত্তি ধরে এই ফ্রেমওয়ার্কের উপর আলোচনা হবে, অলরেডি এগ্রি করছে। যেহেতু এটা এখন ভঙ্গ করলো, অতএব ইরান দেখা যাচ্ছে, আমি এক্সপেক্ট করেছিলাম এটা ইসলামাবাদে একটা চুক্তি হওয়ার পরে হবে, বাট এখন যেটা দেখতেছি, যেটা দেখা যাচ্ছে যে ডিরেক্টলি ইরান এখনই এটা শুরু করে দিছে যে প্রতিরোধ অক্ষের যে কোনো ফ্রন্টে হামলা মানেই ইরান সেটার জবাব দিবে। ইরান এটাকে লিগালাইজ করে ফেললো, এটাকে বিশ্ববাসীর কাছে অ্যাকসেপ্টেন্স দেওয়াই নিল। দিস ইজ ভেরি গুড নিউজ। তারপর ইরান কেন সব ফ্রন্টকে এক হিসেবে দেখছে? বাস্তবিক গাজা লেবাননের পরিস্থিতি আলাদা না, কখনোই আলাদা না। ইরান সব ফ্রন্টকে অবশ্যই একভাবে দেখবে এবং এটাই হচ্ছে মুসলিম উম্মা কনসেপ্ট, রিয়েল উম্মা কনসেপ্ট এইখানে আপনারা বাস্তবায়িত হতে দেখছেন। ইরান কেন ইউয়ানে টোল আদায় করতে চায়? ইরানের নিজস্ব কারেন্সিতে কেউ টোল দিবে না, কারণ ইরানে সেই কারেন্সি সার্কুলেশন থাকতে হবে। ইরানের কারেন্সি যথেষ্ট ফ্লাকচুয়েট করে। ইরানের কারেন্সি এভাবে গ্লোবাল কারেন্সি না, এবং ইরান হুট করে নিজের কারেন্সিকে গ্লোবাল কারেন্সি করতেও প্ল্যান করে নাই ব্রিক্সের অংশ হিসেবে বা অন্যান্য ইয়েতে। সো ইরানের ভিতর থেকে, প্রতিরোধকের সূত্র থেকে এবং ইরানের পলিটিশিয়ানদের থেকে আমরা যেটা জানতে পারতেছি যে আদার দেন ডলার সেটাতে ইরান টোল আদায় করবে এবং মোস্ট প্রবাবলি সেটা ইউয়ানেই হবে। ইরান নিজস্ব কারেন্সির উপর ভরসা নেই যে অন্য দেশের উপর নির্ভর করতে হচ্ছে, না, নট লাইক দ্যাট। নিজস্ব কারেন্সির উপর ভরসা নেই ব্যাপারটা এরকম না, এটা খুব একটা স্বাভাবিক ব্যাপার। ইউয়ানে প্রচুর লেনদেন ইরান করবে সামনে, মেবি তখন ইরান অনেক জিনিস ওখান থেকে তৈরি করে আনবে, পারচেস করবে, আই ডোন্ট নো। এবং যদি জাতিসংঘের অবরোধ উঠে যায় এবং ওই কাগজে কলমে অবরোধ, ইট ডাজেন্ট ম্যাটার অ্যাকচুয়ালি ইরান ট্রেড করতেছে কিনা। ইরান হতেই পারে সব জাহাজ আটকায় দিয়ে বললো ইরানি তেল কেন, নাহলে তেল বন্ধ, তখন মানুষ ইরানের সাথে ট্রেড করতে বাধ্য হবে। কারণ আমেরিকা তো চোখ রাঙানি দিয়ে রাখছে, দেখেন হরমুজ খুলে দিল। কালকে যদি জাতিসংঘ সিকিউরিটি কাউন্সিল থেকে সব অবরোধ প্রত্যাহার করে নেয়, আমেরিকাও কাগজে কলমে সব অর্থনৈতিক অবরোধ প্রত্যাহার করলো, গোপনে বাংলাদেশের তারেক জিয়াকে ফোন করে, এই যদি ইরানের সাথে কোনো ট্রেড করিস তোর খবর আছে। তারপর বাংলাদেশ ব্যাংক থেকে কোনো এলসি, মানে সব এলসি নিষেধ করে দেবে প্রাইভেট ব্যাংকগুলোতে যে ইরানের সাথে কোনো ইয়ে করবে। হ্যাঁ, সুইফট নেটওয়ার্ক ইরানকে অ্যাড করে দিল, আপনি আমি 2-4 পয়সা লেনদেন করতে পারবো। তারপর ইরান ট্রানজ্যাকশন করতে পারবে, ইরান ক্রস বর্ডার ট্রেড করতে পারবে, ওইভাবে ওপেনলি না। অতএব ইরান আগে যেভাবে চোরাগুপ্তাভাবে ট্রেড করে এসেছে, তেল গ্যাস সেল করে এসেছে, সে একইভাবে ইরানকে করে যেতে হবে। ইরান যে খুব বেশি গ্লোবাল ইকোনমিতে রিইন্টিগ্রেট হবে তা না, কেননা গ্লোবাল ইকোনমি মানে হচ্ছে ইউএস ইকোনমি। সেই ইউএস ইকোনমির কন্ট্রোল যতদিন ইউএসের হাতে আছে ততদিন সেটাতে ইরান রিইন্টিগ্রেট হবে না। ইরান চায়নার সাথে আরও একটু ইজিলি বিজনেস করতে পারবে, ইন্ডিয়ার সাথে বা অন্যান্য আরও বেশ কিছু দেশের সাথে আর একটু ইজিলি বাণিজ্য করতে পারবে, যাদের সাথে এতদিন করে আসতেছিল। প্লাস বাণিজ্য ছাড়াও ইরানের হাতে বেশ কিছু পয়সা আসবে, যেটা ডলারে না, কারণ ডলার আমেরিকা আটকায় দিবে, যেটা অন্য কোনো মুদ্রায়, যে মুদ্রাই হোক না কেন আসবে, এবং ইরান সেটা কাজে লাগাতে পারবে। সো ইরানের মিলিটারি বাজেট ধরেন ডাবল হয়ে যাবে। ইরানের মিলিটারি বাজেট ডাবল হওয়া মানে হামাসের ডাবল হওয়া, হিজবুল্লাহ ডাবল হওয়া, হুথির ডাবল হওয়া, ইরাকিদের ডাবল হওয়া। এবং তখন দেখবেন পয়সা দিয়ে জোলানি বাহিনীকে কিনে নেবে ইরান, এবং দেখবেন আরও অনেক বেশি অস্ত্র পাঠাতে থাকবে সিরিয়াতে। মিয়ানমারের খনিজ সম্পদ থাবা বসাতে, চীন ঠেকাতে যদি আমাদের জলসীমায় ভূখণ্ড ব্যবহার করতে চায়, আমাদের সামর্থ্য আছে। এই বিষয়টা নিয়ে আমরা পরে বলি। ইরানের যুদ্ধবিরতির পেছনে কি জায়নবাদী শক্তি যুক্তরাষ্ট্রের গোপন চাপ কাজ করছে? না, কোনো গোপন চাপ কাজ করার কোনো প্রশ্ন আসে না। মধ্যপ্রাচ্যে অস্থিরতা তৈরি করার পরে শান্তির কথা বলা, এটা কি তাদের পরিকল্পিত কৌশল? তারা এগুলো বলেই, কিন্তু এই অস্থিরতা থামবে না। শহীদ সাইয়েদ আলী খামেনি বলে গিয়েছিলেন, ইট উইল বি আ রিজিওনাল ওয়ার, অ্যান্ড সো ইট ইজ। এটা পুরোপুরি একটা রিজিওনাল ওয়ারে পরিণত হয়েছে। এই ওয়ার মার্কিন ঘাঁটি এখান থেকে বিদায় হওয়ার আগ পর্যন্ত থামবে না। যদি থামে, ধরে নেবেন ইরানের সামরিক সক্ষমতা সেটা করার লেভেলে নাই বলে, সামরিক ঘাঁটিও আছে অথচ যুদ্ধ থেমে গেছে। সেটা হবে না ইনশাআল্লাহ।
আমেরিকা কি আসলে হরমুজ প্রণালীতে টোল দিতে রাজি হবে? আমেরিকার জাহাজ এখান থেকে যায় না তো ভাই। এখানকার জাহাজগুলো যায় এশিয়ান কান্ট্রিগুলোতে, মোস্টলি ইউরোপে কিছু দেশে যায়, যেখানে আমেরিকার জন্য জিনিসপত্র প্রডিউস হয়। আমাদের দেশে তেল আসে, গ্যাস আসে, সেটা আমাদের ইন্ডাস্ট্রিতে ব্যবহার হয়। সেখান থেকে কাপড় যায় আমেরিকায়, ইউরোপে, তাই তো? কয়েকদিন পর যদি দেখে মেড ইন বাংলাদেশ সস্তা জামা কাপড় পাইতেছে না, তখন মেড ইন ইটালি হইতে হবে, মেড ইন ইউরোপ হইতে হবে, সেগুলো তো অনেক বেশি দাম হবে তখন। তখন সমস্যা, ওদের জনগণ, কনজিউমার, ভোগবাদী জনগণ এটার হিট ফিল করবে। বুঝতে পারছেন? কারণ আমেরিকার নিজের তেলে স্বয়ংসম্পূর্ণ, তেল গ্যাস উৎপাদন করে এবং কিছু কিছু এক্সপোর্টও করে। হরমুজ প্রণালী দিয়ে যে তেল যায় এটা বিশ্বব্যাপী মার্কিন সাম্রাজ্য টিকিয়ে রাখার কমপ্লেক্স মেকানিজমের অংশ। এটা নিয়ে হয়তো আমি লিখেছি, এখন বলতে গেলে অনেক কথা বড় হয়ে যাবে। এখন কি হরমুজ প্রণালী বন্ধ করে দিচ্ছে? ইয়েস, 10 মিনিটের জন্য আজকে খুলেছিল, আবার বন্ধ করে রেখেছে। 2-3টা জাহাজ গেছে মনে হয়। সো আমেরিকা কি টোল দিতে রাজি হবে না? আমেরিকা টোল দেওয়া লাগবে না, আমেরিকার কোনো জাহাজ এখান থেকে জানে, ইউরোপিয়ান জাহাজ যায়, তাদেরকে বাধ্য করলেই তারা টোল দেবে। এবং চাইনিজ জাহাজ যায়, এরকম এরকম যারা তেল নিয়ে যায়। ইরান তার ফ্রেন্ডলি কান্ট্রিকে টোল কমায় দিতে পারে, ডিসকাউন্ট দিতে পারে, অনেক কিছুই করতে পারে। ইরান মন মতো আর কি, সেটা কথা চান্দাবাজি করবে, যেটা সহজ বাংলা আমরা বলি, বাট যেটা হালাল হবে ইনশাল্লাহ। অন্য সব জায়গাতেই টোল আদায় করে, মিশরের সুয়েজ ক্যানাল থেকে টোল আদায় করে, ইরান কেন করবে না? সবাই করে। গায়ের জোরে জাহাজ চালায় না, গায়ের জোরে জাহাজ চালাইতে পারবে না। গায়ের জোরে চালায় দেখুক এখন, পারে নাকি? আমেরিকা, আচ্ছা, আরব দেশগুলো কেন ইরানে ক্ষতিপূরণ টাকা দেবে? কারণ আমেরিকা বলবে। আমেরিকা আদেশ শিরোধার্য তাদের জন্য। আমেরিকা আদেশ না শুনলে আমেরিকা তাদেরকে 1 সেকেন্ডে মেরে ফেলবে, জাস্ট মেরে ফেলবে। জামাল খাশোগির মতো সৌদি বাদশাকে করার দিয়ে মেরে টুকরা করে কেমিক্যাল দিয়ে গলায় দেবে, কি করতে পারবে? এরকম নরখাদক এপস্টিন আইল্যান্ডের পশুদের সাথে আমরা ডিল করতেছি, আপনি কি মনে করেন? ট্রাম্পের কথায় আরবরা টাকা দেবে, থিওরি কি অবাস্তব না? না, ট্রাম্পের কথাই তো আরবরা টাকা দেয়। ফ্রি প্লেন গিফট করছিল না, $400 মিলিয়ন ট্রাম্পকে গিফট করছিল না? তারপর কাতার এয়ারওয়েজই মুভ করতে পারে না এখন। মজা হয়েছে না? বিদেশি বন্ধু গ্যারান্টর, পাকিস্তান কেন মধ্যস্থতা করছে না? পাকিস্তান মধ্যস্থতা করছে না, তাকে দিয়ে একটা নাটক সাজিয়েছে। পাকিস্তানের কোনো সক্ষমতা নেই। আমেরিকাকে বাধ্য করবে পাকিস্তান? কে পাকিস্তান? আমেরিকা দালাল শেষে পাকিস্তানকে গোপন তথ্য ফাঁস করে দিচ্ছে না? ইয়েস, আই থিঙ্ক ইরান ইজ ভেরি ওয়েল অ্যাওয়ার অফ দ্যাট। সো ইরান বলছে আমাদের 15,000 মিসাইল এখনও আছে, 45,000 ড্রোন আছে, মেবি পাকিস্তানকে টেস্ট করার জন্য। এটা অ্যাকচুয়াল ডাটা হওয়ার কথা না, আমার মনে হয় না। রাশিয়া বা চীনকে কেন গ্যারান্টর করা হলো না? এগুলো করা হবে হয়তো, যখন আলোচনা করা হবে। কিন্তু আপনার কি মনে হয় পৃথিবীর কোনো শক্তি রাষ্ট্র আছে যারা আমেরিকাকে বাধ্য করবে? ইরানের উপর যদি পরদিন পাল্টা হামলা করে, চায়না গ্যারান্টর হইল যে হ্যাঁ, নন অ্যাগ্রেশনের গ্যারান্টর হইলাম আমি, পরদিন আমেরিকা আবার হামলা করলো, আমেরিকা বা ইসরায়েল একই কথা, চায়না এসে কি পাল্টা হামলা করবে? চায়না কি করতে পারবে এক্স্যাক্টলি? চায়না ওদের প্রোডাক্ট সাপ্লাই দেওয়া বন্ধ করে দেবে? কারণ চায়না তো পৃথিবীর প্রোডাকশন হাউস। তখন না, চায়না কি করতে পারবে এক্স্যাক্টলি? জাতিসংঘে একটা মিটিং ডাকতে পারবে, এই করতে পারবে, ওই করতে পারবে। রাশিয়ার মতো সুপার পাওয়ার কি করতে পারছে, কি করতে পারে? অতএব এগুলো কথা ডাজন্ট মেক সেন্স। সব গ্যারান্টি, আন্তর্জাতিক গ্যারান্টি মুখের কথা চিড়ে ভেজে না, অ্যাকচুয়াল জিনিস লাগবে। ইরান হরমুজে চাপ দিয়ে অ্যাকচুয়াল জিনিস আদায় করে নিতেছে। মিলিটারি ঘাঁটিগুলো অ্যাটাক দাও, অ্যাকচুয়ালি শত্রুকে দূর দূর করা যাচ্ছে। সো যখন আপনি সরাসরি হাসিল করে নিতে পারবেন আপনার যা প্রয়োজন, মুখের কথা গ্যারান্টি, এসব কথাভিত্তিক রাজনীতি পশ্চিমা যে কাঠামো সাজিয়েছে আন্তর্জাতিক রাজনীতিতে, বিশ্ব ময়দানে, এগুলোই ভেঙে পড়তে যাচ্ছে। এগুলোর দিন শেষ। স্টেট অ্যাক্টরের থেকে নন স্টেট অ্যাক্টর মোর পাওয়ারফুল হয়ে যাচ্ছে, দেখতেছেন না? যেটা পশ্চিমা কখনোই চায়নি, আমরা সেই জায়গাতে চলে যাচ্ছি। ওটা, দিস ইজ অলরেডি আ রিয়ালিটি। ম্যাক্রো বলছে না লেবানন মাস্ট বি ইনক্লুডেড, এর মানে কি? লেবানন ইজ গভর্নমেন্ট, নো, এর মানে হিজবুল্লাহ নন স্টেট অ্যাক্টর। দেখছেন? সো ওই সমস্ত জাতি, রাষ্ট্র, বর্ডার, এই সমস্ত পশ্চিমা ফ্রেমওয়ার্ক যার ভিত্তিতে আমাদের সোকল জিওপলিটিক্যাল অ্যানালিস্টরা কথা বলে, ওই ফ্রেমওয়ার্কই ভেঙে যাচ্ছে। ওই ফ্রেমওয়ার্ক ইরান ভেঙে দিচ্ছে, কারণ আমাদের একটা টোটালি ডিফারেন্ট ফ্রেমওয়ার্ক আছে। আমাদের ইকোনমিক ফ্রেমওয়ার্ক আছে, আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ ফ্রেমওয়ার্ক আছে, আমাদের জুডিশিয়াল ফ্রেমওয়ার্ক আছে, লেজিসলেটিভ ফ্রেমওয়ার্ক আছে। এগুলো আপনাদের জানতে হবে, স্টাডি করতে হবে। হয়তো আমি কিছু এই নিয়ে আলোচনা রিসেন্টলি শুরু করছি, ঢাকা ভার্সিটিতে কয়েকটা হয়েছে, সামনে আরও হবে, বাট এগুলো রিয়েলি স্টাডি করার বিষয়, নাহলে আপনি ভ্যাকিউমের মধ্যে পড়ে যাবেন।
উম, বিদেশি বন্ধু গ্যারান্টর, এই তো রাশিয়া বা চীনকে কেন গ্যারান্টর করা হল না? ওই করা হবে এগুলো, মানে টাইটানিক পতনোন্মুখ বা ডুবন্ত টাইটানিকের যেই পদ্ধতি, সেই রাষ্ট্র ব্যবস্থা বিশ্ব ব্যবস্থায় চায়নাকে রাশিয়াকে গ্যারান্টর করা হবে বিভিন্ন বিষয়ে। তারপর ইট ডাজেন্ট ওয়ার্ক। জাতিসংঘ একটা বাজে জিনিস, এটাতে কিছু হয় না, এটা সবাই জানে। সো চায়নায় যুদ্ধ থামাই দিছে? না, চায়নায় যুদ্ধ থামায় না, যুদ্ধ থেমে গেছে না, যুদ্ধ থামে। সিজ ফায়ার আবার হামলা হবেই, হামলা না করে তারা কি করবে? এটা ছাড়া অপশন নেই। সো যুদ্ধ কন্টিনিউ হচ্ছে, যুদ্ধ থাকবে। চায়না যুদ্ধ থামাই দিছে না, কেউ যুদ্ধ থামায় দেয় নাই, কেউই যুদ্ধ থামায় দেয় নাই। একটা পজ দেওয়া হয়েছে, ক্ষতিপূরণ কি দিবা কেমনি দিবা এটা আলোচনায় বসার জন্য 2 দিন। যদি সে আলোচনায় বসার মতো তুমি ভাব না দেখাও, যুদ্ধ কন্টিনিউ হবে, সম্পদ দখল করে নেব আমি তোমাদের, নালে সম্পদ ধ্বংস করে দেবো। আবার যেটা বলে দিচ্ছেন, দিস ইজ অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ওই আগের বিশ্ব ব্যবস্থার ফ্রেমওয়ার্ক আর চিন্তা করে লাভ নাই। মুখের কথার গ্যারান্টিতে কিছু আসে যায় না, গ্যারান্টি হতে হবে বাস্তবিক। চায়না কি বলবে? আমি নন অ্যাগ্রেশনের গ্যারান্টি দিচ্ছি, আমি এখানে আমার পরমাণু বোমা মোতায়েন করব ইরানে, আমি আমার মিলিটারি ঘাঁটি নিয়ে আসবো, রাশিয়া তার মিলিটারি ঘাঁটি এনে এইভাবে ম্যাটেরিয়াল গ্যারান্টি দেবে? মুখের কথার কোনো গ্যারান্টি, কোনো লাভ নাই। ইরান কোনো মুখের কথা গ্যারান্টি নেবে না। হ্যাঁ, অনেক কিছু ইরান নেবে, কিন্তু অবশ্যই আপনি দেখবেন ওটার বাইরেও ইরান ময়দানে অ্যাকচুয়ালি কোনটা সিকিউর করতেছে। আনলিমিটেড রেভিনিউ স্ট্রিম সিকিউর করে নিছে অলরেডি হরমুজ প্রণালীর মাধ্যমে। দুনিয়াবাসী এই টোল দিয়ে দিয়েই তাদের জাহাজ আনবে। ইরানকে আসলে 900 ড্রোন, 300 মিসাইল দিয়ে, ও সরি, ইরানে হচ্ছে 90টা ড্রোন, 30 মিসাইল, এভাবে ইরান দৈনিক ফায়ার করছে অন অ্যাভারেজ। এভাবে হ্যাঁ, ইরান 500 দিন কেন, এভাবে ইরান আরও অনেক দিন কন্টিনিউ করতে পারবে। এবং যদি ইরান তার প্রোডাকশন এবং এক্সপেন্ডিচারকে সমান তালে নিয়ে আসে, তাহলে ফর এভার কন্টিনিউ করতে পারবে। বাট শুধুমাত্র মিলিটারি সক্ষমতা দিয়েই যুদ্ধের ক্যালকুলেশন হয় না। যদি হতো, ইরান তো তাহলে অলরেডি পরাজিত হয়ে যেত, কারণ 37টা আঘাত খেয়ে ইরান একটা আঘাত দিতে পারে। কিন্তু ইরান আসল আঘাত দিচ্ছে হরমুজ প্রণালীতে, ইকোনমিক, যেটা ইউএস এম্পায়ারের ভিত্তি। কীভাবে ভিত্তি সেটা হয়তো আমরা জানি না। কেন? কারণ আমরা ব্যাংকিং মেকানিজম জানি না, গ্লোবাল ডলার মেকানিজম জানি না। অল্প অল্প হয়তো জানি, পুরোপুরি জানি না। যত জানবো তত বুঝবো যে মাত্র 20% 25% তেল গ্যাস যেই প্রণালী দিয়ে যায়, তাও সেটা আমেরিকায় যায় না। সেটা নিয়ে আমেরিকা এত কি মাথা ব্যথা যে আমেরিকা এসে সিজফায়ার চাচ্ছে হাতে পায়ে ধরে, সেটা জানতে হবে। আপনি সমালোচকদের গ্যালারি দর্শক বলছেন কেন? মানুষ উদ্বেগ থেকে প্রশ্ন করলে তাদেরকে কি অপমান করা ঠিক? না ভাই, গ্যালারির দর্শক তো গ্যালারির দর্শক, আপনি বসে বসে হাততালি দিতে চান। আপনি দেখেন, আপনি নিজে কয়দিন রোজা রেখে না খেয়ে থেকে আপনি সংগ্রাম করতে পারেন, চেষ্টা করে দেখেন। আমরা রাহবার শাহাদাতের শোক মিছিল করছি রোজার মধ্যে, সে একদিনে যে কষ্ট হয়েছে রোজা অবস্থায়, আর কয়দিন কী করছে, আর কয়দিন, আর রোজা তো আমরা কিছুই করিনি। সো আমরা ওই লেভেলের কষ্ট সহ্য করতেছি না, এটা আমাদের স্বীকার করে নেওয়া উচিত। আমরা যদি নিজের বাস্তব অবস্থা স্বীকার না করি, আমাদের কোনো ইম্প্রুভমেন্ট হবে না। আমাদের স্বীকার করা উচিত আমরা ইমানে সব দিক থেকে আমরা অনেক দুর্বল, বাট আমরা দুর্বল থাকতে চাই না, আমরা ইম্প্রুভ করতে চাই। আমরা নিয়ত করলে আল্লাহ আমাদের সাহায্য করবেন। তবে আমি গ্যালারি দর্শক হওয়াটাকে নিন্দা করি, কেননা তারা মানুষের জীবনকে কলোসিয়ামের ফাইট মনে করে, ক্রিকেট খেলা মনে করে, ফুটবল মনে করে। না, এটা তো সহজ না। আমরা রাহবার সাহেদ আলী খামেনেইকে হারাইছি। এটার ইম্প্যাক্ট কি আপনারা কি সবাই এটা বুঝতে পারেন? আমার মনে হয় না সবাই বুঝতে পারেন, অনেকে বুঝতে পারেন। দেখবেন যেদিন জানাজা হবে সেদিন আপনারা দেখবেন এটা কি ইম্প্যাক্ট, এবং আপনারা দেখতেছেন হয়তো অনেকে। শিয়া সুন্নি ঐক্যের কথা কি শুধু যুদ্ধের সময় মনে পড়ে? যুদ্ধ শেষ হলে কি আগের মতো একে অপরকে, হ্যাঁ বলতে পারে, বলতে পারে, কমে যাবে, কমে যাবে। মুসলিম উম্মার যতদিন ক্ষতগুলো আছে ততদিন শিয়া সুন্নি ঐক্য বৃদ্ধি পেতেই থাকবে, এবং শহীদের রক্তে এই ঐক্য সৃষ্টি হয়েছে। এই ঐক্য মুখের কথায় 2-4টা সমালোচনায় তর্ক বিতর্কে ভেঙে যাবে না। আমাদের ভাইয়ে ভাইয়ে হৃদয়গত ঐক্য সৃষ্টি হয়েছে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আমার আয়াত নাম্বারটা এক্স্যাক্টলি খেয়াল আসতেছে না, তোমরা পরস্পর বিভক্ত ছিলে, আল্লাহ তোমাদের হৃদয়ে মহব্বত সৃষ্টি করে ঐক্যবদ্ধ করে দিয়েছেন তোমাদেরকে, এবং তোমরা ছিলে একটি খাদের কিনারে। আল্লাহ তোমাদেরকে, তোমরা ছিলে আগুনের পড়ে যাওয়ার মতো অবস্থা, আল্লাহ সেখান থেকে তোমাদেরকে উদ্ধার করছেন। কোরআনে এরকম একটা আয়াত আছে, সূরা আলে ইমরানে আছে কিনা আমার খেয়াল নেই।
একটা খুবই সুন্দর, তোমরা ছিলে খাদের কিনারে, আল্লাহ সেখান থেকে তোমাদের উদ্ধার করলেন। তোমরা ছিলে পরস্পর বিভক্ত, আল্লাহ তোমাদের হৃদয়সমূহে ঐক্য সৃষ্টি করলেন, মহব্বত সৃষ্টি করলেন। সো এই জিনিসটা শহীদের রক্তে সৃষ্টি হয়, এটা আধ্যাত্মিক ক্যালকুলেশন। জিও পলিটিক্সের ক্যালকুলেশনে কেন এটাকে আপনি আনবেন না? অবশ্যই আনতে হবে। আমাদের রাজনীতি, আমাদের সমাজ কি ইসলামের বাইরে? আমরা কি আমাদের হৃদয়ের আধ্যাত্মিক অনুভূতিকে শাটডাউন করে ঘরের ড্রয়ারে তালা মেরে রেখে তারপরে আমরা গিয়ে বাইরে ময়দানে রাজনীতি করি? না, মুসলমান সবসময়ই মুসলমান। ইমান তো তার সবসময়ের জন্যই, তার স্পিরিচুয়ালিটি তো সবসময়ের জন্যই। সাধারণ মানুষ কেন ইরানের বিজয় নিয়ে আপনার মতো আত্মবিশ্বাসী হতে পারছে না? ইরানের ভেতরে কি যুদ্ধ নিয়ে সাধারণ মানুষের ভয় নেই? ইরানি জাতির ভয় নেই, সেটা আপনারা দেখছেন। গোটা একটা সিভিলাইজেশনকে ওয়াইপ আউট করে দেবে আমেরিকা, ট্রাম্প বলল। আর জনগণ আরও বেশি রাস্তায় বের হয়ে আসলো, এক একজনকে শহীদ করে দিচ্ছে, ওদের নেতারা আবার রাস্তায় নামতেছে, জনগণ রাস্তায় নামতেছে। এই জাতিকে অ্যাসাসিনেট করে, হামলা করে, ধ্বংস করে, কোনো কিছু করেই আপনি শেষ করতে পারবেন না। এই জাতি সেটা প্রমাণ করে দিয়েছে এবং প্রমাণ করতেই থাকবে। হুসাইনিয়াত একেবারেই ভিন্ন একটা জিনিস। আপনারা যদি শুধু কারবালার ঘটনাগুলো স্টাডি করেন, আপনারা দেখবেন যে সবচেয়ে যোগ্য ব্যক্তিরা সবার আগে ময়দানে চলে যেতে চাইছে, ময়দানে গেছে, শহীদ হয়ে গেছে। এটা আমাদের হুসাইনি তরিকায় এই জিনিসটা আছে, এটাই ইসলামের তরিকা। আমরা আগে কম যোগ্যদের খরচ করবো, আমরা বেশি যোগ্যরা বসে থাকবো না, এটা ইসলামী তরিকা না। সো ইসলামী তরিকাতেই ইরান চলতেছে এবং সেই তরিকাতে আপনারা দেখতেছেন এই বিজয় অর্জন হয়েছে। ইরানের বিজয় নিয়ে আত্মবিশ্বাসী হওয়া, এটা ইমানের উপর ডিপেন্ড করে। কালকে যদি ইরানি জাতি ইমান হারিয়ে ফেলে, আল্লাহ তালা তাদেরকে আর বেছে নেবেন না। কালকে আপনি আমি ইমানদার হয়ে উঠি ইরানি জাতির চেয়েও বেশি, আল্লাহ তালা আমাদেরকে বেছে নেবেন। আমাদের সেই পথ হাঁটতে হবে। ওআইসি কি ফাংশনাল না? ওআইসিকে ইহুদিরা তৈরি করে দিছে, একটা ফালতু অর্গানাইজেশন, একটা বাজে জিনিস। এটার নাম নেওয়ার কোনো মানে হয় না। ইরানে কাব্বালা গোষ্ঠী ব্ল্যাক ম্যাজিক করেছিল, কাব্বালা গোষ্ঠীর বিষয়টি নিয়ে কিছু বলবেন? সরি, আই ডোন্ট নো এনিথিং অ্যাবাউট দ্যাট। বর্তমান প্রেক্ষাপটে আফগান তালেবান নিয়ে আপনার মন্তব্য কি? আফগান তালেবান ইনশাল্লাহ শিয়া ইরানের সাথে, সুন্নি হানাফি আফগান তালেবান একসাথে যুদ্ধ করবে জালিমের বিরুদ্ধে ইনশাল্লাহ। আমরা ঐক্য প্রতিষ্ঠা করবই। এই ঐক্য প্রতিষ্ঠায় শিয়ারা সবচেয়ে বেশি এগিয়ে ছিল, আছে, হৃদয় বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে শিয়া সুন্নি ঐক্য প্রতিষ্ঠা করেছে, করে যাচ্ছে এবং করতে থাকবে। এবং সুন্নি শিয়া সবাই এখন রক্ত ঢেলে দিচ্ছে, মুখলেস বান্দায় রক্ত ঢেলে দিচ্ছে, ঐক্য প্রতিষ্ঠা হচ্ছে। অতএব মুসলমানদেরকে বিভক্ত করে রাখার মাঝাবি দ্বন্দ্ব, এই দ্বন্দ্ব ওই দ্বন্দ্ব, সিরিয়া নিয়ে মিথ্যা কথাবার্তা, মিথ্যা প্রচারণা করে যা কিছু তৈরি করা হয়েছে সমস্ত কিছু ভেঙে পড়তেছে, সমস্ত কিছু ভেঙে গেছে। আমরা একটা নতুন যুগে প্রবেশ করছি, আপনারা এটা দেখতেছেন, আপনারা এটা আরও দেখতে থাকবেন সামনে। ইরান যুদ্ধবিরতির পেছনে কি যার মধ্যে যুক্তরাষ্ট্রের গোপন চাপ কাজ করছে? এটা আমি উত্তর দিয়েছি। এনিওয়েজ, আর একটা প্রশ্ন, আর কোনো প্রশ্ন আছে কি না? না, সরি, আর কোনো প্রশ্ন নাই। আলিরেজা পানাহিয়ানের একটা কোটেশন আমি মাত্র পেলাম, যদি আমরা লেবাননকে একা ছেড়ে দিই, আল্লাহ আমাদের একা ছেড়ে দেবেন। আর যদি আমরা জায়নিস্ট অস্থায়ী শাসন ব্যবস্থাকে, জায়নিস্ট রেজিমকে ছেড়ে দিই, তারা আমাদের কখনোই ছেড়ে দেবে না। তাদের বিরুদ্ধে যুদ্ধ করো যতক্ষণ না ফিতনা শেষ হয়ে যায়। কোরআনের আয়াত। সম্ভবত এই আয়াত এমন পরিস্থিতির জন্যই আমেরিকার সঙ্গে সম্ভাব্য কোনো চুক্তিকে নিশ্চিত করতে হবে ইসরায়েলের বিলুপ্তির মাধ্যমে। এটাই, তাদের বিরুদ্ধে যুদ্ধ করো যতক্ষণ না ফিতনা শেষ হয়ে যায়। এটা এমন ধর্মযুদ্ধ যেটা ফিতনা শেষ হওয়া পর্যন্ত কন্টিনিউ হবে ইনশাল্লাহ। আমাদের ধৈর্য ধারণ করতে হবে। ইসলামের 47 বছর ধরে ধৈর্য ধারণ করছে। আজকে আপনারা যে বিজয় দেখতেছেন, এই বিজয়ের গল্প, প্রেক্ষাপট, ব্যাকগ্রাউন্ড ইরান রেডি করছে 47 বছর ধরে, 1-2 দিনে না। 1-2 দিনে সিনেম্যাটিক রেজাল্ট আসে নাই দেখে তারা হতাশ হয়ে কাজ ছেড়ে দেয় নাই। তাদের ইঞ্জিনিয়াররা, তাদের ডাক্তাররা, তাদের গবেষকরা, তাদের সমাজ, সবাই মেহনত করে গেছে, কষ্ট করে গেছে, করতে করতে তাদের রাহবার কষ্ট করে গেছেন সবচেয়ে বেশি। করতে করতে আজকের এই অবস্থায় আসছে এমন যে আপনি আমি সাধারণ মানুষ ইরানকে মিলিটারি অ্যাডভাইস দিই, এটা করা উচিত, ওটা করা উচিত। 10 বছর আগে কেউ ভাবতে পারতো, 20 বছর আগে, যে ইরানের এটা করা দরকার, তাহলে আমেরিকা পরাজিত হয়ে যাবে? ইভেন কেউ এটা ভাবতে পারতো? ইরানের এটা করছে না, এটা সক্ষমতা আছে, করা উচিত, করতেছে না বলে দোষ দিচ্ছি আমি, কেন এভাবে করলেই তো শত্রু পরাজিত হয়ে যায়।
ইরানের হাত দিয়ে আপনি আমি শত্রুকে পরাজিত করার স্বপ্ন দেখতেছি, ব্যাপারটা কি ভেবে দেখছেন? যত অ্যানালিস্ট ইরানকে সমালোচনা করে, ইরান কেন ওটা করলো না, তার মানে ইরানের করার সক্ষমতা আছে কিন্তু ইরান করে নাই। তার মানে ইরানের শত্রুকে পরাজিত করার সক্ষমতা ইরানের আছে। এই জিনিসটা আপনি আমি সবাই স্বীকার করে নিছি, আমরা মনে মনে এটা স্বীকার করে নিছি, মেনে নিছি। কোন পর্যায়ে আমরা পৌঁছে গেছি? মুসলিম উম্মার মধ্যে একক ধর্মীয় নেতা কোথায় আছে ইরানের রাহবার ছাড়া? দুর্ভাগ্যজনক যে সুন্নি ওয়ার্ল্ডে এরকম কোনো ধর্মীয় নেতৃবৃন্দ নাই, এবং তারা আরও এক্সপোজড হয়েছে এই 40 দিনের যুদ্ধে। ইভেন বিখ্যাত কারি, যার তেলাওয়াত আপনারা সবাই শোনেন, সে পর্যন্ত এক্সপোজড হয়ে গেছে। এবং আমেরিকায় অনেক মোটিভেশনাল স্পিকার, অনেক অনেক ভিউ হয় এমন ইউথের মধ্যে জনপ্রিয় বক্তা, তারাও পর্যন্ত নাইভ হিসেবে প্রমাণিত হয়েছে। নাথিং। ওই আমেরিকার সুবিধাজনক ফ্রেমওয়ার্কের মধ্যে তারা, তাই না? তো সুন্নি ওয়ার্ল্ড থেকেও এরকম একক আধ্যাত্মিক সামরিক নেতৃত্ব উঠে আসতে হবে, আমাদের রাহবারের মতো, সাইদ আলী খামেনির মতো। এবং শিয়া ওয়ার্ল্ড থেকে এরকম নেতৃত্ব আছে। এই নেতৃবৃন্দ সুন্নি ওয়ার্ল্ডকে, এরকম কোনো খামেনির মতো কেউ সুন্নি ওয়ার্ল্ডকে একত্রিত করবেন, এই ভিশন আমাদের দেখতে হবে, সেই ভিশনের জন্য কাজ করে যেতে হবে। কারণ এটা খুবই স্বাভাবিক যে খামেনিকে স্ট্র্যাটেজিক লিডার হিসেবে গ্রহণ করলেও সুন্নিদের তো সুন্নি আধ্যাত্মিক নেতৃত্ব দরকার আছে। আমাদের সেটা তৈরি করতে হবে, সেটা প্রেক্ষাপট তৈরি করতে হবে। হামাসের যেরকম, হামাস যেমন নিজস্ব নেতৃত্ব আছে, কিন্তু গোটা মুসলিম উম্মার জন্য, গোটা সুন্নি মুসলিম বিশ্বের জন্য একজন আধ্যাত্মিক নেতার দরকার আছে, এক বা একাধিক, যেটা ইরানে আছে, শিয়াদের আছে। সো ওই রকম আধ্যাত্মিক নেতা সুন্নি বিশ্বের লাগবে। সে আমাদের সুন্নি বিশ্বকে, আমাদের ইমান জাগ্রত করবে, আমাদেরকে ঐক্যবদ্ধ করবে। শিয়াদের একজন নেতা আছে, তিনি শিয়াদেরকে ঐক্যবদ্ধ করছেন, করে গেছেন, করতে থাকবেন, তারা করবেন। এবং আমরা সকলে মিলে ইমাম মাহাদি আলাইহিস সালামের সৈন্যবাহিনী তৈরি করবো ইনশাআল্লাহ। সো আমার মনে হয় আমাদের 1 ঘন্টা 31 মিনিট হয়েছে, আমাদের আলোচনা শেষ করা যেতে পারে। আরেকজন কমেন্ট করেছেন, সালাফি মুসলিমরা ইয়াহুদিদের গোলামি করে সহি ইসলাম কায়েম করবে। সালাফিদের গেম শেষ, গেম ওভার, ফান্ডিং শেষ, আর ফান্ডিং আসবে না, নিশ্চিত থাকেন, আর আসবে না। তাদের গেম ওভার। ফান্ডিং আসলেও মানুষ তাদেরকে ওই মধু বেচা, এই বেচা, ওই বেচা, এগুলো করে ওদের দিন পার করতে হবে, ওদের দিন শেষ, কেউ ওদেরকে অ্যাকসেপ্ট করে না। একজন ফালতু একটা কমেন্ট করছেন, অবশ্যই তাকে আমার গালি দেওয়া উচিত। হাসান রুহানি আইডি দিয়ে। সো আপনার যদি বাপ আপনার এই নাম রেখে থাকে, ভেরি গুড। আর যদি নাম না রেখে থাকে, তাহলে বাপের সন্তান হিসেবে আসেন, জারজের মতো আচরণ করেন না। ধর্মের দোহাই দিয়ে পরমাণু বোমা তৈরি না করার খেসারত দিচ্ছে ইরান। আপনি যদি ধর্মের দোহাইয়ের বাইরে যেতে চান, আপনি আই ডোন্ট গিভ আ ড্যাম, আপনি কি বলতেছেন না বলতেছেন এতে কিছু আসেন না। পরমাণু বোমা, আপনারা হচ্ছে মুসলিম উম্মাকে, ইসলামী ইরান যেই শরিয়া মেনে চলো, সর্বাবস্থায় ইসলামী আইনের মধ্যে থাকো, এই জিনিসটা বাস্তবে প্রমাণ করে দেখায় জীবন দিয়ে ইরান, যেটা মুসলিম উম্মাকে ট্রেন আপ করার চেষ্টা করতেছে। আপনারা সেই ট্রেনিং ভেঙে মুসলিম উম্মাকে বের করে নিতে চান, যে দরকারে, দুনিয়ার দরকারে একটু হলেও বের হয়ে আসো শরীয়ত থেকে। আপনারা এটা বলতে চান? আপনাদের উপর আল্লাহর লানত, আপনারা যা করতেছেন মুসলিম উম্মাকে, আপনারা ইহুদিদের চেয়ে কম ক্ষতি করতেছেন না। ইসলামের পরমাণু বোমা হারাম এরকম কোন টার্ম নেই। হু আর ইউ? আপনি ফতোয়া দেওয়ার অধিকারী? আপনি অথরাইজড পারসন? আপনি কিসের ভিত্তিতে কথা বলেন? গেট আউট। বরং এমন শক্তি অর্জনের কথা বলা আছে, ডোন্ট স্টার্ট ইন্টারপ্রিটিং কোরআন, ইউ আর ইন নো প্লেস টু ডু দ্যাট। এগুলো বাদ দেন। আপনি মুফতি নিয়ে আসেন, আপনি মুফতি হন, আপনি চেহারায় আসেন, আপনার চেহারা দেখেন, আপনি একজন মুফতি, আপনি অথরাইজ করেন, আপনি সার্টিফাই করেন, এবং সেটা আপনি সুন্নিদের জন্য করেন বা আপনার অনুসারীদের জন্য করেন। খামেনি তার অনুসারীদের জন্য এটাকে হারাম করে দিচ্ছে, ব্যাস, দ্যাটস ইট, কেস ক্লোজ, আর কোনো কথা নাই। না, আপনি গ্যালারির দর্শক হয়ে বসে বসে পরমাণু বোমা ইরান মেরে দেবে, আপনি হাততালি দেবেন, আপনার জন্য ইরান কাজ করে? হু আর ইউ? আপনাকে তো আপনার লোকেরাই চেনে, ফেসবুকে আপনাকে লোকেরা চেনে, চেহারা দেখান না, আপনারা কে চেনে? আপনি কালকে মরে গেলে 10টা লোক যাবে, জানা যায়, হু আর ইউ? তাহলে এইসব কথা বলে বেড়ান কিসের জন্য? মানসিক রোগী আপনারা? আপনার তো সামাজিক জীবনই ঠিক নাই। এনিওয়েজ, এই সমস্ত বাজে লোককে গালমন্দ করে লাভ নাই। সো আই উইল গেট ব্যাক টু নিউজ, এবং ইনশাল্লাহ আপনাদের সাথে কথা হবে। আই উইল কিপ অ্যাড্রেসিং ইউর কনসার্নস। আপনারা ফেসবুকে আমার পোস্টে কমেন্ট করতে পারেন, রেজিস্ট্যান্স আপডেট আমার মেসেঞ্জার চ্যানেল ফলো করেন, টেলিগ্রামে আমার চ্যানেল আছে সেটা ফলো করেন, ইউটিউবে ফলো করেন। এই সমস্ত জায়গায় আমি কোনো না কোনো জিনিস আপলোড করতে থাকি, যেতে থাকি। এবং বাংলায় রিলায়েবল নিউজের জন্য আমি মনে করি
আমাকে আপনারা ফলো করেন মধ্যপ্রাচ্য বিষয়ে, আমাদের মোকামা বিষয়, এবং পানাহিয়ান বাংলা নামে যে পেজ আছে তাদের টেলিগ্রাম এবং ফেসবুক, এটা ফলো করেন। এই দুই জায়গাতে আমি ব্যক্তিগতভাবে তাদেরকে চিনি, জানি যে এই দুই জায়গার থেকে রিলায়েবল ক্রস চেক করা অথেন্টিক সব নিউজ আসে। আর বাকিরা সবাই পশ্চিমা মিডিয়ার উপর ভিত্তি করে পশ্চিমা থট ফ্রেমওয়ার্কে, পশ্চিমা গডলেস সেকুলার জিওপলিটিক্যাল অ্যানালিসিসের ফ্রেমওয়ার্কে কথাবার্তা বলে, যেগুলোর কোনো মূল্য নেই, যেগুলো কখনোই মূল্য ছিল না, সেই মুখোশ মাত্র ভেঙে পড়তে শুরু করেছে। ইনশাল্লাহ আপনার সামনে এগুলো দেখতে থাকবেন। ঠিক আছে, আমি বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।